যদি কোনো দল আলেম ওলামাদেরকে মাইনাস করে রাজনীতি করতে চায়, তাদের রাজনীতি বাংলাদেশে দাঁড়াবে না। যে জামাত মানেই হচ্ছে আল্লামা মওদুদী সাহেবের আকীদা তারা লালন করে, এইটার ফ্রেমিংটা কিছুটা ভাঙছে আমার কাছে মনে হচ্ছে। সম্ভবত আপনি বেশ কিছু বইও লিখেছেন। জি, কি কি বই লিখেছেন? আমি বেশ কিছু বই লিখেছি, 10-12টার মধ্যে বই লেখা হয়েছে। কিন্তু আমরা একজন হুজুর হয়েছে, মাওলানা হয়েছে, সেই জন্য তাকে সবসময় মাথায় টুপি পরে হচ্ছে জুব্বা অথবা হচ্ছে পাগড়ি পরেই তাকে থাকতে হবে, এই কালচার থেকে আসলে আমি বের হয়ে আসার চেষ্টা করি। আচ্ছা, আপনি আপনার নামের শেষে জালিস লাগিয়েছেন, এটি কি আসলে কি কারণ? আমরা কিন্তু ছোটবেলা এরকম ভাবে এটা শুনেই বড় হয়েছি যে জামাত ইসলাম যারা জড়িত জামাতের সাথে তাদের আকীদা ঠিক নাই। আমাকে হঠাৎ করে কয়েকজন ফোন দিয়ে বলতেছে যে ভাই আপনি কি ছাত্র শিবির করেন? ছাত্র দল তারা কোরআন তেলাওয়াতের একটা প্রতিযোগিতা করেছিল, আমরা কিন্তু সেটা নিয়ে প্রশংসা করেছি। ছাত্র শিবির ভালো কাজ করে, সেটা নিয়ে আমার মধ্যে যদি প্রশংসা করতে সংকীর্ণতা থাকে, তাহলে তো এই সংকীর্ণতা তো আমাকে ইসলাম শিখায় নাই। আমি যদি এনসিপি করি, আমার কাছে যদি মনে হয় যে জামাত এই কাজটা ভালো করছে, আমি তাকে ওয়েলকাম করব, তার কাজের সাথে আমি জড়িত হব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি ইনোভা টক্সের আজকের আয়োজনে। আজ আমাদের অতিথি জনাব মাহমুদুল হক জালিস, কওমি আলেম এবং বিশিষ্ট সোশ্যাল অ্যাক্টিভিস্ট, যিনি লেখালেখি করেন, সাংবাদিকতা করেন, উপস্থাপনা করেন, নানাবিধ কাজে তিনি জড়িত। আন্দোলনে অংশ নিয়েছেন, জুলাই আন্দোলনে অংশ নিয়েছেন। এছাড়াও এদেশের সংস্কার, এদেশের যে কোনো ছাত্র জনতার আন্দোলনে তিনি রাজপথে তিনি সামনে থেকে নেতৃত্ব দেন। চলুন আমরা সরাসরি আমাদের অতিথির কাছে চলে যাই। জালিস, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি সোশ্যাল মিডিয়ায় অনেক বেশি সরব এবং অফলাইনেও আপনি বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। আমি দেখেছি আপনি বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে, বাংলাদেশ সংস্কারের ক্ষেত্রে এদেশের ছাত্র জনতার সকল যৌক্তিক আন্দোলনে আপনি নেতৃত্ব দেন, একটি ভিন্ন ঘরানার জায়গা থেকে উঠে আসা সত্ত্বেও, এবং বিভিন্ন ফিল্ডে আপনি পদচারণা করেছেন। আমি মনে করি যে আপনার জীবনের গল্পগুলো আমাদের দর্শকদের জানা উচিত, সে কারণেই আপনাকে আমন্ত্রণ জানানো। আমি শুরু করতে চাই আপনার একেবারেই বাল্যজীবন দিয়ে। আপনার জন্ম কোথায়? আমার জন্ম বেসিক্যালি, আমাদের বাড়ি যদিও বরিশালের পিরোজপুর অঞ্চলে, কিন্তু আমার জন্ম হয়েছে হলো সিলেটের একটা জায়গায়। আচ্ছা, বেসিক্যালি এই মুহূর্তে আমার নামটা স্মরণ নেই। আমার বাবা যেহেতু মাদ্রাসার শিক্ষক ছিলেন, সেই সুবাদে তার চাকরি তখন সিলেটে ছিল। আচ্ছা, সেই জায়গায় জন্ম হয়েছে। যদিও আমি জন্মের পরে ওই জায়গায় একবার গিয়েছিলাম, তারপরে আমার বাবা আবার ওইখান থেকে চলে আসে। তারপরে আমাদের স্থায়ী যে বাড়ি পিরোজপুরের স্বরূপকাঠি থানার গুয়ারেখা গ্রাম, আচ্ছা, সেখানেই মোটামুটি পরবর্তী জীবন আমার গড়ে উঠেছে। পড়াশোনা সেখানেই? পড়াশোনা আমি ছোটোবেলা থেকেই স্কুলে কয়েক ক্লাস পড়া হয়েছিল, তারপর স্বাভাবিকভাবে গায়ের মধ্যে যে মাদ্রাসাগুলো থাকে সেখানে একদম কয়েক বছর, 5-6 বছর বয়সে পড়া হয়েছে। তারপরে আমার বাবা আমাদের পিরোজপুর জেলার বড় কয়েকটি মাদ্রাসায় আমাকে, একটা নুরানি বিভাগ বলে যেটা আছে, সেখানে আমাকে পড়ানোর জন্য ভর্তি করে। আমি সেখানেই পড়াশোনা করেছি। 2টো মাদ্রাসায় পড়াশোনা করেছি পিরোজপুরের। একটা হচ্ছে এসিংখার পোল নামের একটা জায়গা, যদিও ওই জায়গাগুলোতে পরবর্তীতে আর কখনোই আমার যাওয়া হয়নি বড় হওয়ার পর। আরেকটি হচ্ছে খলিশাখালী, পিরোজপুর অঞ্চলের যারা আছে মোটামুটি তারা সবাই চেনে, ওই মাদ্রাসাটা এখনও আছে। ওখান থেকে ফারিগ হয়েছেন? ওইখানে আমি নুরানি বিভাগটা পড়াশোনা হয়েছে। ওকে। নুরানি বিভাগ পড়াশোনার পরে আমার বাবা হাফেজ, তো তিনি যে শিক্ষকের কাছে পড়াশোনা করেছিলেন, তিনি হয়তো মনে করছেন যে আমাকেও তার কাছেই হেফজ শেষ করাবেন। সেই সুবাদে আমাকে ঢাকার উত্তরা 4 নম্বর সেক্টরের রাজু কলেজ, যে একটা কলেজ আছে, তার পাশেই একটা মাদ্রাসা তখন ছিল। তো আমার আব্বার শিক্ষক, আমার বাবাও ওনার থেকে শুরু থেকে শেষ পর্যন্ত হেফজ শেষ করেছেন। তো ওই স্বপ্ন নিয়ে আমার বাবা তার কাছে আমাকে নিয়ে আসছেন। তো সেখানে আমি হেফজ শুরু করেছি এবং সেই হুজুরের কাছেই আমি হেফজ শেষ করেছি। তারপর হুজুর দুনিয়া থেকে চলে যান। ওনার নাম হাফেজ দবির সাহেব। মোটামুটি টুঙ্গিপাড়া এই অঞ্চলের অনেকে তাকে চিনে, জানে। ওই সময়ের মোটামুটি ভালো মানের একজন হাফেজ কারি ছিলেন তিনি। তো ছোটোবেলায় উত্তরাতে আমি যখন ফার্স্ট ঢাকায় এসেছি, সেখানেই পড়াশোনা করেছি।
উত্তরার সেই আজিমপুরের। এখন বোধহয় এটার সামনে একটা স্কুল আছে, এই সাইডে নবাব হাবিবুল্লাহ উচ্চ বিদ্যালয় আছে। তো হেফজ ওইখানেই পড়া হয়েছে। যেহেতু গ্রাম থেকে তখন এসেছিলাম, যার সুবাদে ঢাকার অনেক কিছুর সাথেই ওইরকমভাবে নিজেকে অ্যাডজাস্ট করে নেওয়া অনেক কঠিন ছিল। আর ইভেন যেহেতু অনেক ছোট বয়স ছিল আমার, তখন 7-8 বছর বয়স, তখন তো আসলে মায়ের থেকে এত দূরে থাকা এটাও অনেক টাফ ছিল। তো ওই সময়টার যদি স্মৃতি অথবা ওই সময়ের যদি গল্প বলি, তাহলে ওই সময়টার আসলে হেফজ যারা পড়াশোনা করে তাদের লাইফ স্টাইল বেসিক্যালি অনেক কঠিন হয়। কারণ একটা পুরো 30 পারার হাফেজ। হ্যাঁ, হাফেজ। তো যেহেতু হেফজ শেষ করেছি ওইখানে, তো ওই সময়ে আসলে খুব মানে কষ্টর মধ্যে যেতে হয়েছে। অনেক চাপ ছিল, বাসা থেকে অনেক দূরে ঢাকা শহরে। তখন আমাদের কোনো আপনজন ঢাকায় ওইরকমভাবে থাকতো না। আমার এক চাচাতো ভাই ছিল, তিনি হচ্ছে আবদুল্লাপুরে থাকতেন, একটা মসজিদের সাথে সম্পৃক্ততা ছিল, উনি মাঝে মধ্যে আসতেন। যাই হোক, অনেক কষ্ট। কওমি মাদ্রাসা যারা পড়াশোনা করে বেসিক্যালি উন্নত হেফজখানা না, ওইটা উন্নত হেফজখানা ছিল না, ওইটাকে এক কথায় যদি বলি তাহলে এতিমখানা টাইপের একটা মাদ্রাসা ছিল। তো এতিমখানা টাইপের মাদ্রাসাগুলো স্বাভাবিকভাবে একটু কষ্টকর জীবনযাপন সব কিছু মিলিয়ে উত্তরার মতো ভালো এলাকায় থাকার কারণে অনেকটা ভালো ছিল। কিন্তু তারপর হেফজ শেষ করে আপনি কোথায় ভর্তি হলেন? আচ্ছা, হেফজ শেষ করে আমি হচ্ছে আমার বড় বোন জামাই মুফতি আবুল হাসান, তো ওনার তত্ত্বাবধানে চলে আসে। এর মধ্যে আমার বড় বোনের সাথে ওনার বিবাহ হয়ে যায়। উনি হচ্ছে কামরাঙ্গীর চরের জামিয়াতুল আবরার নামে একটা মাদ্রাসা আছে, তখন শর্ট কোর্স মাদ্রাসা যেটাকে বলে। এটা কি মামুনুল হক সাহেবের মাদ্রাসা? না, এটা মামুনুল হক সাহেবের মাদ্রাসা না। জামিয়াতুল আবরার কয়েকটি আছে, কামরাঙ্গীর চরেও একটা আলাদা মাদ্রাসা আছে। এটার মূল মুহতামিম হচ্ছে মৌলানা মাহবুবুল হক কাসিমি। আচ্ছা, উনি হচ্ছে লালমাটিয়ার শাইখুল হাদিস ছিলেন, এখন অসুস্থ অবস্থায় আছেন। তো আমি একটু মাঝে জানতে চাই, আপনার ধারাবাহিক গল্পটা শুনবো, বাট এই যে অনেকের নামের শেষে আমরা কাসিমি দেখি, যেমন হেফাজতের সেক্রেটারি ছিলেন মরহুম মৌলানা নূর হোসেন কাসিমি, ইনফ্যাক্ট অনেকের নামে আমরা দেখি যে কাসিমির এটা আসলে কেন এই নামের সাথে কেন লাগানো হয়? আমি যতদূর জানি সেটা হচ্ছে অনেকে যারা দারুল উলুম দেওবন্দ অথবা নদওয়াতুল উলামা এই টাইপের যে মাদ্রাসাগুলোতে পড়ে, তাদের ওই কাসিমি তাদের আমাদের অনেক পূর্বসূরি যারা ছিলেন, ওই বড় বড় মাদ্রাসাগুলো যেখানে আছে তাদের সুবাদে অনেকে যেরকম নদভি লাগায়, ঠিক তদ্রূপভাবে দারুল উলুম দেওবন্দে যদি পড়াশুনো করে তারাও সম্ভবত কাসিমি লাগায়। বাস্তবিক বিষয়টা কোথায় পড়লে কি লাগানো হয় এটা আমার ওইরকম জানা নাই। না, এটা কিন্তু তাহলে যারা হাটহাজারী থেকে ফারেক হয়েছে তারা আসলে কি ব্যবহার করে? অনেকে আসলে হাটহাজারী, মানে এটার একটা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে কি, যেখানে আমি রাহমানিয়ায় পড়াশোনা করেছি পরবর্তী জীবনে। কোন রাহমানিয়া? জামিয়া রাহমানিয়া। আচ্ছা, মামুনুল হকের সাহেবটায়। তো আমাদের অনেক ভাইরা হচ্ছে নামের শেষে রাহমানি লাগায়। ওকে। তো আবার হচ্ছে অনেকে ফরিদাবাদ পড়াশোনা করে, এরা হচ্ছে ফরিদি লাগায়। তো এরকম অনেকে নামের শেষে এটা লাগায়। আবার অনেক জায়গা এরকম অবস্থা যে জায়গার নামের শেষে এটা লাগানো যায় না। যেমন হাটহাজারী, এটা কিভাবে লাগাবেন আমি জানি না, আমি কারো নামের শেষে ওইটা দেখি নাই। অনেকে নামের শেষে বাবুনগরী লাগায়, বাবুনগরী সাহেবের নেসবতে। তো কিন্তু হাটহাজারী এই মাদ্রাসায় যারা পড়াশোনা করছে তারা আসলে নামের শেষে কি ব্যবহার করে, বা যারা যাত্রাবাড়ি মাদ্রাসায় পড়াশোনা করেছে, যাত্রাবাড়ি মাদ্রাসায়ও আসলে কি যাত্রাবাড়ি লিখে ফেলবে নামের শেষে? অনেকে লেখে কিনা আমি দেখি নাই এখন পর্যন্ত। অনেকে হয় কি এই বিষয়টি যে অনেকে ওস্তাদের দিকে নিসবত করে একটা ব্যবহার করে, আবার হচ্ছে অনেকে মাদ্রাসার দিকে মানে নিসবত করে ব্যবহার করে। কিন্তু বাস্তবিকভাবে যে যেভাবে ব্যবহার করতে পারে, আমার কাছে যেটা মনে হয় আলটিমেটলি বাংলাদেশের যদি সব কিছু হিসাব করি তাহলে হচ্ছে যে যেটা মনে করে সে সেভাবেই মনে হয় লাগিয়ে দেয়। এটার কোনো অথেন্টিসিটি বা কোনো ভ্যালিড কোনো রিজন আসলে নাই। ভ্যালিড রিজন আসলে কওমি মাদ্রাসা যারা পড়াশোনা করে, তো সে তো যেরকমভাবে একজন মানুষ যদি সে ডক্টর হয় অথবা যদি সে ইঞ্জিনিয়ার হয়, তার নামের শুরুতে ব্যবহার করে, তো তার নামের শেষে গিয়ে ওইরকম তেমন কিছু লাগে না। কিন্তু কওমি মাদ্রাসায় অনেকে, যেমন আমরা যখন নাম কেউ লিখে তখন হাফেজ, মাওলানা, মুফতি,
পরে নাম লিখে আবার শেষে যদি কোনো নিসবত লাগাতে চায় সেটাও লাগিয়ে দেয়। আচ্ছা। বিশাল বিশাল অনেক নাম থাকে। তো নামের এই যে নিসবতের বিষয় অথবা হচ্ছে শুরুতে এই যে টাইটেলগুলো লাগানো হয়, যদিও কওমি মাদ্রাসায় যেহেতু এখন হচ্ছে এটার কেবল সরকার সনদ দিয়েছে নাম কাওয়াস্তে, বাস্তবিকভাবে তো এটার কোনো ভ্যালু নাই, যার কারণে এই জায়গাগুলোতে আসলে অনেকে মনে হয় নিজের মতো করে এই উপাধিগুলো ব্যবহার করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি আপনার নামের শেষে জালিস লাগিয়েছেন, এটি কি আসলে কি কারণে? আমার নামটা হচ্ছে মূলত মাহমুদুল হক। আচ্ছা। এবং আমার জন্মের পরে আমার ফুপু, বড় ফুপু, উনি খুব আশা করে, যেহেতু আমার মানে আমার শুরুতে 2 বোন ছিল, তো ওই 2 বোনের সুবাদে 3 নাম্বার যেহেতু ভাই হয়েছে আমার পরিবারের, আমার বাবা হচ্ছে তখন সৌদি আরবে থাকতেন, তো সবাই অনেকটা আগ্রহ ছিল। এবং আমাদের এলাকায় একজন বড় মাপের আলেম, অথবা তাকে যদি পীর সাহেব বলি এটাও বলা চলে, উনি আসতেন প্রতি বছর একবার আসতেন। উনি এসে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে বিভিন্ন ছোটবেলায় দেখেছে জলসা টাইপের অনেক কিছু করতেন, এবং বিভিন্ন মানুষের বাড়িতে যাইতেন। সেই মানুষ আমরা দেখতাম যে গায়ের মা বোনেরা তার কাছ থেকে তেল পরা অথবা পানি পরা এটা নিতেন। তো এই যে হযরত ছিলেন, উনি হচ্ছে পালকিতে চড়ে সবার বাড়িতে বাড়িতে যেতেন। তো ওনার নাম ছিলেন হুজুর। পালকিতে চড়তেন? হ্যাঁ, পালকিতে চড়তেন। হুজুর বলতে উনি হচ্ছে পীর সাহেব। উনি জৌনপুর না এই অঞ্চল থেকে, বাহিরের থেকে আসতেন, সম্ভবত ইন্ডিয়ার কোনো জায়গা থেকে উনি আসতেন। প্রতি বছরে একবার আসতেন। ওনাকে বিভিন্ন জায়গার মানুষজন আনতেন এবং উনি এক এক এলাকায় এক এক দিন ভিজিট করতেন। তো ওনার নাম ছিল হচ্ছে জালিস মাহমুদ। তো ওনার নামের সুবাদে যেহেতু ওনার প্রতি আমাদের এলাকার মা বোন যারা আছেন সবার একটা অন্যরকম শ্রদ্ধা ছিল, ওই জায়গা থেকে ওনার পরে আমাদের এলাকার অনেক ছেলেদের নাম জালিস মাহমুদ হয়ে গেছে। আচ্ছা। তো আমার ফুফু অনেক আশা করে আমার নাম জালিস মাহমুদ রাখছে। জালিস অর্থ কি? জালিস আসলে আমি তো একটু অন্যভাবে ব্যবহার করি, এমনি জালিসুন অর্থ তো উপবিষ্টকারী। তো যাই হোক, তো ওনার সুবাদে আমার ফুপু হচ্ছে আমার নাম জালিস মাহমুদ রাখেন। কিন্তু আমার বাবা, যেহেতু আমার বাবার নাম হচ্ছে নুরুল হক, উনি আমার নাম হচ্ছে মাহমুদুল হক রাখেন, ওনার নামের সাথে মিল রেখে। তো আমি যখন মাদ্রাসায় পড়াশোনা করি, যেহেতু আমি যখন জেলা শহরে পড়াশোনা করি, তখন আমার অনেক আত্মীয় স্বজন আসতেন, আমার মামা আসতেন, আমার চাচারা আসতেন মাঝে মধ্যে মাদ্রাসায়। অনেক ছোট অবস্থায় পড়াশোনা করছি, তো ওনরা তো এসে জানতেন না যে তাদের হচ্ছে ভাগনা অথবা ভাতিজার নাম হচ্ছে মাহমুদুল হক। ওনরা এসে হচ্ছে খুঁজতেন যে জালিস মাহমুদ কোথায়। আমার মাদ্রাসায় নাম ছিল হলো মাহমুদুল হক। তো জালিস মাহমুদ কই কেউ খুঁজে পায় না। তারপর এভাবে আস্তে আস্তে একটা সময় আমি যেটা দেখলাম সেটা হচ্ছে যে আমাকে মানুষ খুঁজে পায় না, মাহমুদুল হক বললে কেউ খুঁজে পায় না, ইভেন আমার সকল সার্টিফিকেট মাহমুদুল হক নামেই। তো তারপরে আমি যখন হিফজ পড়াশোনা শুরু করলাম, তখনও আমার অনেক আত্মীয় স্বজন মাঝে মধ্যে এসে শুধু তারা জালিস মাহমুদরে খুঁজে। আচ্ছা, মানে এই কারণে পরবর্তীতে আপনি 2টা নাম মার্জ করে একসাথে করে 2টা নাম এক করে আমি হচ্ছে যাতে করে আমারে চিনতে কোনো সমস্যা না, মাহমুদুল হক জালিস হয়ে গিয়েছে। আপনি হিফজ করার পরে জামিয়া রহমানিয়া ভর্তি হয়েছেন? না, হিফজ করার পরে আমি হচ্ছে জামিয়াতুল আবরার কামরাঙ্গীর চরে, আমার হচ্ছে বড় বোন জামাই, তার মাদ্রাসায় তার পরামর্শ ক্রমে আমি হচ্ছে, এটা হচ্ছে ইবতেদাইয়া যেটাকে বলি, সেখানে ভর্তি হয়েছি। কোথায় গেলেন? সেখান থেকে আমি হচ্ছে 3 বছর পড়াশোনা করছি ওইখানে শর্ট কোর্সে, কুদুরি জামাত পর্যন্ত। তারপরে কুদুরি থেকে শরহে বেকায়াটা আমি হচ্ছে আব্দুল মতিন সাহেবের মাদ্রাসা আছে ঢালকানগরে, ওইখানে পড়াশোনা করছি। খুব ইচ্ছে ছিল যে আসলে সোহবাদে থাকা বড় আলেমের, তো সেই সুবাদে ওই বছরটা ওইখানে পড়াশোনা করা হয়েছে। তারপর জালালাইন মেশকাত দাওরা, এই 3 বছর আমি হচ্ছে ঢাকার অন্যতম একটি প্রসিদ্ধ মাদ্রাসা জামিয়া রহমানিয়া আরাবিয়া মোহাম্মদপুরের 7 মসজিদ, সেখানে পড়াশোনা করেছি। আচ্ছা আচ্ছা, এটা কত সালের দিকে? আমি হচ্ছে শেষ করেছি 17-18-তে দাওরা শেষ করেছি। আমি কিন্তু রহমানিয়ার ফারেক এবং 2009-এ আমি দাওরা ওখান থেকে শেষ করেছি। আচ্ছা, একটা ব্যাপার একটু জানতে চাই, সেটা হলো যারা শর্ট কোর্সে হচ্ছে কিতাবখানার ইয়াগুলো পড়ে, জামাতগুলো বা ক্লাসগুলো পড়ে, তাদের ব্যাপারে একটা ধারণা আছে যে শর্ট কোর্স পড়ে আসছে মানে ওরা আসলে কিছু তেমন একটা জানে ঠানে না।
এইটা আসলে মানে কি সত্যি? আসলে এই যে বিষয়টা হয়েছে, আমরা তো ছোটবেলায় শর্ট কোর্সে পড়ার অন্যতম কারণ ছিল আমার অবজারভেশন যেটা, যে লং কোর্সে যে কিতাবগুলো অনেক ক্ষেত্রে পড়ায়, অনেক মাদ্রাসা এখনো আছে, তো আলটিমেটলি যে পড়াগুলোর সাথে বর্তমান সময় এবং যুগের সাথে মিল খুব কম, এই পড়াগুলো পড়তে পড়তে আমাদের তো যারা মাদ্রাসায় পড়াশোনা করছে তাদের বৃহৎ একটা সময় চলে যায়। অথচ এখানে যদি একটু শর্ট করে বর্তমান সময় উপযোগী যে কিতাবগুলো পড়া দরকার, যে বইগুলো পড়া দরকার, সেগুলো যদি বাচ্চারা শর্ট কোর্সের মাধ্যমে পড়ে উঠে যায়, তাহলে এটা তার পরবর্তী জীবন যখন সে আরও বেশি অনেক কিছু স্টাডি করতে চায়, এটা তার জন্য অনেক ইফেক্টিভ হবে। মানে সময় উপযোগী কি কি সাবজেক্ট আপনারা পড়েছেন এই শর্ট কোর্সে? আমরা যে বিষয়গুলো পড়েছিলাম, যেমন হচ্ছে আমরা শুরুতে ইবতেদায়ী আউয়াল যেটাকে বলে, আউয়াল সানি, অনেক মাদ্রাসা এরকম আছে, এটা হচ্ছে 2 বছরে পড়ায়। আচ্ছা, আমরা পড়েছিলাম হচ্ছে 1 বছরে। ওকে। তো আমরা 1 বছরে ইবতেদাইয়া এখন বেফাকভুক্ত যে সিলেবাস আছে সেই সিলেবাসটা আমরা শেষ করেছিলাম। তারপরে রমজান মাসে আমাদেরকে, যেহেতু তারপরের বছর হলো মিজান, এটা আলাদা একটা বছর, আচ্ছা, সব মাদ্রাসায় থাকে। তো ওই মাদ্রাসাটার সিস্টেম ছিল মিজান এবং নাহবিমির একসাথে। ওকে। তো মিজানটা রমাদান মাসে আমরা তারাবি পড়ানোর সাথে সাথে রমাদান মাসে মিজানটা কোর্স করে আমরা ফুল মিজানটা শেষ করে ফেলেছি। তারপরের বছর আমরা সরাসরি নাহবিমিরে বছরের শুরুতে রোজার পরে ভর্তি হয়েছি। ওকে। তো অন্য অন্য মাদ্রাসায় 4 বছরে যেটা পড়ায় সেটা আমরা 2 বছরে পড়েছিলাম। আচ্ছা। এবং তারপরে কুদুরির যে জামাতটি আছে, আচ্ছা, এটা কি এই শর্ট কোর্সটা কি আসলে যে মাদানী নিসাব যেটা, সেটা? না, মাদানী নিসাব তো একটা আলাদা আছে। এর বাহিরেও আমাদের কওমি নেসাব, বেফাকভুক্ত যে নেসাব, এটাকেও বিভিন্ন মাদ্রাসা মানে উল্লেখযোগ্য যে বইগুলো পড়ানো দরকার সেগুলো পড়িয়ে তারা শর্টের মাধ্যমে নিয়ে আসছে। এখানে শর্ট করলে কত বছরে দাওরায়ে হাদিস হতে পারে? যেমন হচ্ছে এটা এখন তো কয়েক বছর বেড়েছে, আমরা যখন ছিলাম তখন হচ্ছে শুরুর বছর ছিল হলো ইবতেদাইয়া, তারপরে হচ্ছে নাহবিমির, তারপরে কুদুরি, যেটা বিভিন্ন মাদ্রাসায় কুদুরি এবং হচ্ছে কাফিয়া আলাদা করে পড়ায়, আমরা এটা একসাথে পড়েছি। অর্থাৎ এই শুরুর 6 বছরের পর আমরা 3 বছরে পড়েছি। কুদুরির পরে শরহে বেকায়া, তারপর হচ্ছে জালালাইন, মিশকাত, দাওরা। তাহলে টোটাল 7 বছর। 7 বছর, মানে 7 বছরে একজন মানুষ ফুল মাওলানা হয়ে যাচ্ছে। আচ্ছা, এই যে দাওরায়ে হাদিসে যে সার্টিফিকেটের মান দেওয়া হলো, 7 বছরে একজন মানুষ এমএ পাস করে ফেললেন। আসলে এই মানের তো শুধু দাওরাই শেষ হয়েছে, কিন্তু আলটিমেটলি এখানে যে একজন মানুষকে যোগ্য হিসাবে গড়ে তোলা, এই যে ব্যাপারগুলো থাকে, সময়ের সাথে যেন সে খাপ খাওয়াইয়া নিতে পারে, সে যেন মানে আমাদের সমাজকে কিছু দিতে পারে, এই বিষয়গুলো কিন্তু ওইরকমভাবে আসে না। যদি এখনও আপনি যদি কওমি মাদ্রাসার যে সিলেবাস দেখেন, সে এই সিলেবাস পরিবর্তন মানে করাটাই হচ্ছে জরুরি। কিন্তু আমাদের মুরব্বিয়াই কিরাম যারা আছেন, তারা কি হিসাব করে এই সিলেবাস নিয়ে তারা কথাবার্তা বলে না অথবা পরিবর্তন করে না, এটা তারাই ভালো জানে। কিন্তু আমার কাছে এই সিলেবাসটা মনোভূত হয় না, যার কারণে আমি এখন যে মাদ্রাসার সাথে সম্পৃক্ত আছি, আমরা নতুনভাবে নিজেদের মতো করে এই সিলেবাসের সাথে আলাদা একটা সিলেবাস দাঁড় করিয়ে পড়াচ্ছি বাচ্চাদেরকে। আচ্ছা, মানে সেটা আসলে কি? যেমন যদি হয় দেখেন যে আমরা ইবতেদাইয়া যে জামাতটা আছে সেখানে তো বেফাকের বাংলা অঙ্ক ইংরেজি আছে। ওকে। তো মিজান জামাতে আবার হচ্ছে বেফাকেরই বাংলা অঙ্ক ইংরেজি আছে। আমরা আমাদের বাচ্চাদেরকে উভয় জায়গায় মানে হচ্ছে মাদ্রাসা এবং হচ্ছে জেনারেল যে সাবজেক্টগুলো আছে, বেফাকের বই তো সে ইবতেদাইয়ার বছর পড়লো, পরের বছর সরাসরি আমরা 6-এ তাকে স্কুলের যে বাংলা অঙ্ক ইংরেজি আছে, জাস্ট স্কুলের বাংলা অঙ্ক ইংরেজি তাকে পড়িয়ে দিচ্ছি। পরে নাহবিমের বছর তাকে 7-এর বাংলা অঙ্ক ইংরেজি একটা ধারণা দিচ্ছি, সরাসরি স্কুল বোর্ডের বই। যদিও এই জামাতগুলোতে বেফাকেরও বাংলা অঙ্ক ইংরেজি আছে, যেগুলো মান তেমন ভালো না, বর্তমান সময়ের সাথে যায় না। তো আমরা হচ্ছে স্কুলের বইগুলো পড়িয়ে দিয়ে, এই যে বললেন না যে এমএ পাশ করে ফেলছেন, তো আমরা মাদ্রাসায় একটা বাচ্চা পড়াশোনার পরে যেন সে ইচ্ছা করলে, যদি দাওরা শেষ করার পর সে যদি চায়, তাহলে সে স্কুলেও যেন কি স্কুল অথবা আলিয়া মাদ্রাসা অথবা যে কোনো ইউনিভার্সিটিতে সে বাহিরে পড়াশোনা করার একটা ইচ্ছা শক্তি হয়। এই চেষ্টাটা করে যাচ্ছি আমরা। যদিও আমার লাইফের আসলে অন্যতম একটা বিষয় হচ্ছে, আমার খুব ইচ্ছে ছিল যে আমি মানে স্কুলে অথবা আলিয়া মাদ্রাসা থেকে পরীক্ষায় অংশগ্রহণ করব, কিন্তু আমরা এরকম একটা ফ্যামিলির মধ্যে বড় হয়েছি। আপনি জানেন যে
কওমি মাদ্রাসা কেন্দ্রিক যে ফ্যামিলিগুলো গড়ে উঠেছিল তখন, তাদের একরোখা চিন্তা ভাবনা ছিল। এই চিন্তাটা একদিকে সঠিক, আবার যদি অন্যদিকে তাকাই তাহলে এটা আসলে তখন সমাজের যে চিত্রগুলো ছিল সেই হিসাবে অনেকটা বেঠিকও। যেমন আমি যখন কুদুরি জামাতে পড়ি তখন আমার খুব ইচ্ছা হলো যে আমি আলিয়া মাদ্রাসা থেকে 8 পরীক্ষা দেব। আমার ছোট ভাই হচ্ছে 8 পরীক্ষা দিয়েছে, তো আমি এটা করতে পারিনি, কারণ আমার অভিভাবক যারা ছিলেন তারা তখন হচ্ছে এই চিন্তার মধ্যেই ছিলেন যে একটা বাচ্চা সে কওমি মাদ্রাসা থেকে যদি কোনোভাবে আলিয়াতে পরীক্ষা দেয় তাহলে তার কি বলে ইমান থেকে খারেজ, বিষয়টা এরকম না, তাহলে হয়তো তার চারিত্রিকভাবে তার অধপতন চলে আসে, সে মাথা থেকে টুপি খুলে ফেলে, দাড়ি কাটে, এরকম কালচার তখন সমাজে কয়েকটা ঘটনা ঘটতো, যার কারণে হয়তো মানে অভিভাবক যারা তারা চিন্তা করতেন যে ওইখানে পড়াশোনার দরকার নাই। কিন্তু এখানে একটা বিষয় আমি একটু জানতে চাই, কওমি মাদ্রাসা এই প্র্যাকটিসটা আছে কিনা যে তারা আলিয়া মাদ্রাসা চাইতে স্কুল বা কলেজ এই সিস্টেমটাকে বেশি প্রেফার করে? যদি আপনি বলেন, আমিও এখন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানেও আলিয়া মাদ্রাসার বই যদিও এখন বাংলা অঙ্ক ইংরাজি আলিয়া মাদ্রাসা আরও হচ্ছে স্কুলের এক বই পড়ানো হচ্ছে, তারপরও আমরা স্কুলের বইটাকেই নেই কেন? মানে আলিয়া মাদ্রাসাটা নিচ্ছেন না কেন? এটার অন্যতম কারণ হচ্ছে এখনও সমাজের মধ্যে মানুষ মনে করে যে আলিয়া মাদ্রাসায় তো মাদ্রাসাই, কওমি মাদ্রাসা আলিয়া মাদ্রাসা, এটার যে একটা পার্থক্য আছে এটা অনেকেই অনুমান করে না এখনো। আচ্ছা, তো যার কারণে সরাসরি স্কুলেরটা আনলে তাহলে দেখা যায় যে এটা মানুষ বুঝতে, এবং এটার যে সার্টিফিকেটটা বের হয় এটা একটু মান উত্তীর্ণ সার্টিফিকেট, এবং এটার একটা আলাদা আছে স্কুল এবং মাদ্রাসা। আলিয়া মাদ্রাসা আর কওমি মাদ্রাসা উভয়টাই তো মাদ্রাসা। আচ্ছা আচ্ছা, উভয়টাই তো আমরা মাদ্রাসা হিসাবেও দেখি। সেটা তো হচ্ছে যখন একজন সাধারণ নাগরিক তার সন্তানকে কওমি মাদ্রাসায় কেন দেবে আলিয়া মাদ্রাসা না দিয়ে, সেই জায়গাটা থেকে আপনি ব্যাখ্যা করলেন। আমি জানতে চাই যে একজন কওমি মাদ্রাসার সাথে সংশ্লিষ্ট ছাত্র হোক, শিক্ষক হোক, তিনি যখন কোনো পাবলিক এক্সামে অংশ নেবেন তখন তিনি আলিয়া মাদ্রাসাকে পছন্দ না করে স্কুলকে কেন পছন্দ করছেন? এটা আসলে যার যার ব্যক্তিগত বিষয়। যদি আমি কখনো পরীক্ষা যেতাম আমি অবশ্যই আলিয়া মাদ্রাসাকেই পছন্দ করতাম, এবং সেই পছন্দের সুবাদেই আমি আমার ছোট ভাইকে আলিয়া মাদ্রাসা থেকেই সরাসরি পড়ানোর ব্যবস্থা করেছিলাম। এবং ইন্টারেস্টিং বিষয়, আমি যে বিষয়টাই ছিলাম, আমি কুদুরি জামাতে আমার খুব স্বপ্ন ছিল আমি মানে আলিয়া মাদ্রাসা থেকে, আমাদের গায়ের যে মাদ্রাসাটা ছিল আলিয়া মাদ্রাসা, সেখানে যারা সম্মানিত শিক্ষক ছিলেন তারা আমাদের খুব স্নেহ করতেন, আমরা ঢাকায় পড়াশোনা করি। তো ওই সুবাদে ওনরাই বলতেন যে তোমরাও কি করো, আলিয়া মাদ্রাসা পরীক্ষা দাও। তো আমি আমার অভিভাবকদের সাথে পরামর্শ করলাম, তাদের থেকে এটার ডিসিশন আসলো না পরীক্ষা দেওয়া যাবে না। তো এই ডিসিশন যখন আসছে, অভিভাবকরা বলছে না পরীক্ষা দেওয়া যাবে না, সেখানে পরীক্ষা দিলে মোটামুটি অনেক সমস্যা হয়ে যায়। তো তাদের সিদ্ধান্তের উপর অটল থেকে আমি আর হচ্ছে স্কুল লাইনে অথবা আলিয়া মাদ্রাসা টাইপের যে জায়গাগুলোতে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা গ্রহণ করিনি। তো তখন থেকে আমার একটা আলাদা ভিতরে একটা জিদ কাজ করছিল যে আসলে স্কুল অথবা আলিয়া মাদ্রাসায় যে বিষয়গুলো শেখানো হয় সেগুলো আমি ব্যক্তিগতভাবে শিখি। আমি ইংলিশ আস্তে আস্তে পড়াশোনা শুরু করি, আমি বাংলা সাবজেক্টগুলো ভালো করে শিখি। তো ওই সুবাদে ওই একটা জিদ, অথবা তখন থেকে যেহেতু পরীক্ষা দেওয়া ছাড়াও তো অনেক মানুষ যোগ্যতা সম্পন্ন হতে পারে, সার্টিফিকেট ছাড়াও তো অনেক মানুষ পৃথিবীতে অনেক বড় কিছু হয়েছে, স্বশিক্ষিত অনেকে হয়েছে। তো নিজ উদ্যোগে তারপর আমি বাংলা এবং জেনারেল যে সাবজেক্টগুলো আছে সেগুলো মোটামুটি শেখার চেষ্টা করেছি, কিন্তু আমার আসলে বাস্তবিকভাবে কখনো পরীক্ষা দেওয়ার সুযোগ হয়নি কোনো। ওকে, আচ্ছা, আলিয়া মাদ্রাসার বিষয়টা যেহেতু আসছেই, আমি আরেকটা বিষয় একটু জানতে চাই যে আলিয়া মাদ্রাসাকে অনেক সময় আলা আলিয়া আল খালিয়া এমন বলা হয় যে আলিয়া হচ্ছে খালি, মানে এটা কি? আচ্ছা, এটার খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট কি, আমার মানে ছোট যারা ভাই ছিল, আমার চাচাতো ভাই, এরা হচ্ছে সবাই আলিয়া মাদ্রাসায় পড়াশোনা করতো। আচ্ছা, তো ওরা যখন 8 পড়াশোনা করতো তখন আমি হচ্ছে নাহবিবির কুদুরি জামাতে সম্ভবত পড়াশোনা করছি। তো মাঝে মধ্যে আমি বাড়িতে আসলে ওদের সাথে আলিয়া মাদ্রাসা আসতাম। তো আলিয়া মাদ্রাসার 8 যে বইগুলো আছে খুবই মানসম্পন্ন বই, সেখানে যে নাহু সরবের যে কায়দা কানুনগুলো আছে আমরা কওমি মাদ্রাসায় যেভাবে শিখি, যেমন এইটা হচ্ছে মুজফ, তারপরে মুজাফ ইলাইহি, এটা হচ্ছে ফেল, তারপরে ফাইল, তারপরে মাফুল,
কিন্তু আলিয়া মাদ্রাসা, এবং এটা আমরা মানে পরিপূর্ণ বুঝি এটা কেন হচ্ছে মোজাফ, এটার যে কায়দাটা আছে এই কায়দার সাথে মিলছে, যার কারণে মোজাফ। এটা ফেল, এটা ফাইল, এটা মাফুল কেন, যে কায়দাটা পড়েছি আমরা সেই কায়দাটার উপর ভিত্তি করে এটা মাফুল হয়েছে। কিন্তু আলিয়া মাদ্রাসা আমি তখন যেটা দেখতাম, আমার চাচতো ভাই যারা পড়াশোনা করছে, ছোট ভাই ব্রাদার, ওরা হচ্ছে এরকম ভাবে পড়তো যে শুরুটা হচ্ছে মুজাফ, তারপর একটা মুজাফ ইলাইহি, প্রথমটা হলো ফেল, তারপর একটা ফাইল। আচ্ছা, মানে এটা কেন ফেল হলো, কেন ফাইল হইলো, ওদের শিক্ষকরাও হয়তো ওইরকম ভাবে বুঝতো না, অথবা ওদেরকে বুঝাইতে সক্ষম হতো না, যার কারণে ওরা তারকিব কিভাবে শিখতো, ওরা হচ্ছে এই শুরুটা ফেল, পরেরটা হচ্ছে কি, শেষেরটা কি ফাইল, এইভাবে শিখতো। তো এই যে একটা কালচার, যার কারণে আপনি দেখবেন যে আলিয়া মাদ্রাসায় যারা পড়াশোনা করছে, অনেক ভাইরা আছেন যোগ্য হিসাবে যারা বুঝে পড়াশোনা করে, তারা কিন্তু ভালোই অনেক জায়গায় ভালো রেজাল্ট করে। কিন্তু কিভাবে বুঝলো? এরা তো মুখস্থই করছে যেটা ফেল এটা ফাইল। অনেকে হয়তো অনেক শিক্ষকরা অনেক জায়গায়, যেহেতু এই বইগুলো কিন্তু ভালো, কিন্তু অনেক জায়গায় বাস্তবিকভাবে এরকম পড়ানো হয়, যেহেতু সরকারি মাদ্রাসা, আমার কাছে মনে হয়, আমি জানি না, তা আমি আমার ঘরের যারা আছে তাদের থেকে যেটা দেখেছি, যে ওরা আসলে ফেল ফাইল কিসের জন্য হয়েছে এটা কখনো অনুমান করে না, যার কারণে জানার পরেও আপনার ছোট ভাই আলিয়া মাদ্রাসায় দিলেন। আমার ছোট ভাই তো ও কওমি মাদ্রাসা থেকে পড়াশোনা করা অবস্থায় আলিয়া মাদ্রাসা জাস্ট পরীক্ষা দিয়েছে, মানে ও একাডেমিক যে আলিয়া মাদ্রাসায় পড়াশোনা করছে এরকম না, ও কওমি মাদ্রাসা থেকে পড়াশোনা করেছে, বাট আলিয়া মাদ্রাসায় থেকে হচ্ছে পরীক্ষায় অংশগ্রহণ করেছে, যেটা আমারও স্বপ্ন ছিল যে কওমি মাদ্রাসায় পড়াশোনা করব, আলিয়া মাদ্রাসা থেকে জাস্ট হচ্ছে মানে 8 থেকে এসএসসি দেওয়ার পরে হচ্ছে কোনো ইউনিভার্সিটিতে পড়াশোনা করব। আচ্ছা, তাহলে কওমি মাদ্রাসা সারা দেশে যে সকল শিক্ষকবৃন্দ রয়েছেন তারা কি সবাই মানোত্তীর্ণ? কখনোই না, মানোত্তীর্ণ তো সবাই হওয়ার কোনো কথাই নেই, সবাই তো সব রকম আছে। আসলে কওমি মাদ্রাসার সকল শিক্ষার্থীরা কি তাহলে জানে যে এটা কেন ফাইল? না, অবশ্যই না, অনেকেই জানে না। কিন্তু আসলে এই যে এটা সমাজের একটা কালচার, আপনি যখন কোনো একটা শিক্ষা ব্যবস্থাকে হ্যায় প্রতিপন্ন করবেন, তখন কিন্তু এই যে টার্মগুলো না, এই নেগেটিভগুলো তখন কিন্তু তৈরি হয়, যে এটা কেন হচ্ছে। আলিয়া মাদ্রাসাতে আমাদের অনেক ভাইরা আছেন যারা খুব মেধাবী, ইভেন কওমি মাদ্রাসার বাচ্চাদের থেকে অনেক মেধাবী, এবং এরকমও অনেক কওমি মাদ্রাসার ছেলেরা আছে যারা আলিয়া মাদ্রাসার ছেলেদের থেকেও মেধাবী। আসলে কোনো জায়গার উপর ভিত্তি করে, কোনো শিক্ষা ব্যবস্থার উপর ভিত্তি করে ওইটাকে খালি, ওইটা কিছু নাই এরকম বলার তো কোনো কি হয় না, মানে হয় না। ইভেন কওমি মাদ্রাসা থেকে এরকম অনেক ছেলেরা আছে যারা সারা বছর, সারা জীবন, এই 7, 8, 10, 12 বছর আরবি পড়ে যাচ্ছে, কিন্তু ও কি করতে পারে না, 1 মিনিট আরবিতে কথা বলতে পারে না। আচ্ছা, তো এরকম তো হিস্টোরি, মানে শুধু ভুরি ভুরি না, অভাব নাই। এখন যদি আপনি দাওরাই হাদিস থেকে যারা ফারেগ হয়ে যাচ্ছে তাদেরকে অ্যানালাইসিস করেন, এই ছেলেগুলা কারা, এদেরকে দেখবেন এরাও কি পারে না, আরবি পারে না, ওর মূল ভিত্তি হচ্ছে আরবি, ও আরবি ছাড়া তো অন্য কোনো কিছুই পড়াশোনা করেনি। আচ্ছা, আপনি তাহলে দাওরাই হাদিস শেষ করেছেন জামিয়া রহমানিয়া থেকে, এরপরে আপনি সম্ভবত ইফতা করেছেন? আমি ইফতা করেছি। কোথা থেকে? আমি ইফতা করেছি হচ্ছে খারাকান্দি মাদ্রাসা থেকে। আচ্ছা, ওটা কয় বছরের ইফতা কোর্স ছিল? 1 বছরে। আচ্ছা, এরপরে আপনি কর্মজীবনে প্রবেশ? এরপরে হচ্ছে আমার বাবার প্রতিষ্ঠিত একটা মাদ্রাসা আছেন, এটা হচ্ছে কামরাঙ্গীর চরে। সেখানে আমার বাবা যেহেতু একটু বয়স্ক মানুষ, এবং আমার বাবা হজের সাথে জড়িত, হজ এজেন্সির সাথে জড়িত, যার কারণে ওনার অনেক ব্যস্ততা ছিল। সেখান থেকে আমি ওই মাদ্রাসার সাথে সম্পৃক্ত হয়েছি। এর আগে আরেকটা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে, আমি যখন জামিয়া রহমানিয়াতে গেলাম, আমার কাছে মনে হয় এটা মানে বলা দরকার, জামিয়া রহমানিয়াতে আমি হচ্ছে জালালাইন জামাতে ভর্তি হয়েছি। আপনিও যেহেতু জামিয়া রহমানিয়ায় পড়েছেন, আপনি জানেন যে বাংলাদেশের যতগুলো কওমি মাদ্রাসা আছে, এই কওমি মাদ্রাসাগুলো আসলে যেভাবে একপাক্ষিকভাবে গড়ে উঠে, যে শুধু মাদ্রাসায় পড়াশোনা করছে, সে বাংলা শিখছে না, অথবা শিক্ষার কোনো ব্যবস্থাও নাই, একটা বাচ্চা সে কথা বলতে পারছে না, কিন্তু এই সব বিষয়ের থেকে একটু ব্যতিক্রম জামিয়া রহমানিয়া মাদ্রাসাটা। সেখানের বাচ্চারা, মানে আমরা বাংলা সাহিত্য চর্চা সেখান থেকে করেছি, দেয়ালিকায় লেখালেখি করতাম, পত্রপত্রিকায় আমি সেখান থেকে লেখালেখি শুরু করেছি, এবং মানে প্রতি সপ্তাহে যে বক্তৃতা অনুষ্ঠান আছে, এই অনুষ্ঠানগুলোর মাধ্যমে কিন্তু মাদ্রাসার ছেলেরা যে মূল ধারার সাথে সম্পৃক্ত হওয়া, অথবা সে সব দিক থেকে মোটামুটি একটা যোগ্যতাপূর্ণ হয়ে ওঠার যে
প্রচেষ্টা, সেটা জামিয়া রহমানিয়ার মতো মাদ্রাসা থেকেই হচ্ছে কিছুটা। আচ্ছা, এর থেকেও আরো ব্যাপকভাবে হয়তো করা যায়, যেটা নিউ মালিবাগ বর্তমানে করছেন ওনারা। তো কিন্তু অন্য অনেক মাদ্রাসা এই কালচারগুলোই নাই। যেমন তখন তো আমরা অন্য যে মাদ্রাসায় পড়াশোনা করছি, যেরকম কমি মাদ্রাসা সম্পর্কে কথাবার্তা আছে, যে বাংলা বই যারা পড়ে তাদেরকে কি করে দেয়, বের করে দেয়, এরকম কালচার তো তখনও ছিল। আমরা এখন কি আছে কোথাও এমন? এখন তো আসলে যদিও কমি মাদ্রাসাগুলোতে বাংলা বই ওইরকম অ্যালাউ করে অনেক মাদ্রাসায় করে না। যারা সামগ্রিক চিন্তা ভাবনা করে তারা অনেক জায়গায়, যেরকমভাবে যেহেতু রাহমানিয়ায় পড়েছেন, আমাদের কিন্তু রাহমানিয়ায় ছাত্র কাফেলা ছিল, যেখানে একদম রবি ঠাকুর থেকে শুরু করে যদি আল মাহমুদ পর্যন্ত আসেন, সকল চিন্তা মতের মানুষের যে বইগুলো সেগুলো কিন্তু ছাত্র কাফেলায় ছিল। তো মাদ্রাসার মতো একটা জায়গা, এবং সেটা কওমি মাদ্রাসা, এখানে এরকম বই আমরা পেয়েছিলাম। তো এটা আসলে মানে অন্য কোথাও কল্পনা করাটা মনে হয় সম্ভব নয়। আচ্ছা, আপনি রাহমানিয়া ছাত্র কাফেলার কথা বললেন এবং সেখানকার লাইব্রেরির কথা বলছেন, যে সেখানে রবীন্দ্রনাথ ঠাকুর সহ সকল সাহিত্যিকদের বা সকল চিন্তাধারার মানুষের বই সেখানে ছিল। সেখানে জামায়াতপন্থী যে মতাদর্শ রয়েছে বা মাওলানা মওদুদী থেকে শুরু করে এই মতাদর্শের লেখকদের বই পুস্তক কি ছিল? আমার তেমন নজরে পড়েনি। যেহেতু ছাত্র কাফেলা এটা মানে সাংস্কৃতিক চর্চার অন্যতম একটা মাধ্যম ছিল, যার কারণে আসলে এই বিষয়গুলো আমি কখনো মওদুদী সাহেবের বই ছিল কিনা এটা আমি জানি না। পরবর্তীতে আমি মওদুদী সাহেবের অনেক বিষয়গুলো, আর্টিকেলগুলো আমি পরে পড়েছি। আচ্ছা, না সেটা হয়তো আপনি ব্যক্তিগত জায়গা থেকে পরে পড়েছেন, আমি ওখানে দেখিনি। বাট কওমি মাদ্রাসাগুলোতে মানে জ্ঞান চর্চার ক্ষেত্রে যে একটি সীমাবদ্ধতা, আমি যদি, আপনি যেমনটি বলছেন যে আপনি আসলে দেখেন নাই, যদি এটাই সত্য হয়ে থাকে যে সেখানে মাওলানা মওদুদীর কোনো বই নাই কিংবা এই ধারার কোনো বই সেখানে নাই, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের বই পর্যন্ত রয়েছে অথবা অন্যান্য বেধর্মী লেখকদের অনেকের বই আছে, তাহলে সেখানে মুসলিম ভাবাপন্ন বা ইসলামী লেখকদের বই যে নাই, এইটার পেছনে আসলে এটা কি কওমি মাদ্রাসার কোনো বিশেষ সংকীর্ণতা? আসলে এই সংকীর্ণতা তো বাস্তবিকভাবেই অনেক ক্ষেত্রে বাস্তবতা আছে। জামিয়া রহমানিয়াতে কোন হিসাব করে এটা নাই অথবা আছে কিনা আমি দেখি নাই, সেটা আমি সঠিকভাবে বলতে পারবো না। কিন্তু কওমি মাদ্রাসা কেন্দ্রিক এবং আলিয়া মাদ্রাসা অথবা জামাত ইসলাম যেটা আপনি নিয়ে এসেছেন, এইটার যে একটা আমাদের সমাজে ব্যাপকভাবে যে একটা নেগেটিভ দাঁড় করানো হয়েছে। যেমন ধরেন, আমরা কিন্তু ছোটবেলা এরকমভাবে এটা শুনেই বড় হয়েছি যে জামাত ইসলাম যারা জড়িত জামাতের সাথে, তাদের আকীদা ঠিক নাই, তারা অনেক ক্ষেত্রে অনেক বিষয়, আমরা কিন্তু এটা, আমি যখন জামাত ইসলাম সম্পর্কে আমি নিজেও স্টাডি করেছি, তাদের অনেক বিষয় আমি পড়াশোনা করছি, আমার কাছে অনেক বিষয় তখন খোলামেলা হয়েছে। কিন্তু এর আগে আমরা এমন একটা সময় পার করে এসেছি যে সময়টাতে আসলে জামাত ইসলাম অথবা আল্লামা মওদুদী সাহেব তাদের সম্পর্কে শুধুমাত্র বিদ্বেষ চর্চা অথবা তাদেরকে হ্যায় প্রতিপন্ন করাটাই, অথবা তাদের আকীদা ঠিক নেই, এই বিষয়গুলো বলার মধ্যেই সীমাবদ্ধ ছিল। কিন্তু কেন ঠিক নাই, তার সমস্যাটা কোথায়, এই বিষয়গুলো নিয়ে আসলে চর্চা খুব কম হয়েছে। সেটা সমাধান করে একটা ঐক্যের পথ তৈরি করা, এবং আল্লামা মওদুদী সাহেব এখানে ভুল করেছেন, এটা এখানে সঠিক হবে, এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে সামগ্রিকভাবেই কি না, মওদুদী সাহেব তো সে আকীদা তার ঠিক নেই, তো এরকম আকীদা ঠিক নাই, এটাই কথা, কেন ঠিক নাই এবং এইটা ঠিক, এরকম এই কালচারটা খুব কম। মানে যদি বলি একদম নাই, সেটা বললে হয়তো ভুল হবে, কিন্তু ওই শুরুর ভাবে মানে একদম আমভাবে বলে দেওয়া, সাধারণভাবে বলে দেওয়া, সে তো ঠিক নাই, এটাই ব্যাপকভাবে চলে। 5 তারিখ পরবর্তী সময়ে জামায়াত ইসলামীর সাথে কওমি মাদ্রাসার এই যে দূরত্বগুলো বা যে পয়েন্টগুলোতে দূরত্বের কারণ বলে আমরা মনে করি, যেমনটি আপনি বলছিলেন যে মাওলানা মওদুদী থেকে শুরু করে অন্যান্য বিষয়গুলো আকীদার সংক্রান্ত, 5 তারিখ পরবর্তী সময়ে কি এই দূরত্বটা কমেছে? আসলে খুব ইন্টারেস্টিং একটা বিষয় জিজ্ঞেস করেছেন। 5 তারিখ পরবর্তীতে যখন জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবিরের ভাইয়েরা মানে আগের যে তাদের পরিচয় ছিল, সেই পরিচয় থেকে বের হইয়া সবার সাথে স্বপরিচয় পরিচিত হচ্ছে, তখন আমি জামাত ইসলাম এবং ছাত্র শিবির এদের সাথে আমার অনেক আগ থেকেই ওঠা বসা, অথবা তাদের চিন্তার সাথে আদান প্রদান, সমস্যা অথবা আলাপ করা, এটা অনেক আগ থেকে আমি করে আসছিলাম। যার কারণে আমার কাছে আসলে ওই যে
দূরত্বর কথা বলছেন, এটা কখনো কি হয় নাই, মনে হয় নাই বাস্তবিকভাবে। আমি হচ্ছে আমার এলাকার যে ছাত্র শিবিরের ভাইরা আছে তাদের সাথে 5 তারিখের পর পরিচয় হলাম। তো আমার ভাগ্নারে আমি বললাম যে তুই যদি হস, তুই ছাত্র শিবিরের সাথে সম্পৃক্ত হ। তো ও আমারে বলতেছে, মামা ছাত্র শিবির তো কি নাই, ও হচ্ছে শহরে গেছে আমাদের পরে, এবং ছাত্র শিবির তো ওদের আকীদা ঠিক নাই, মানে ও হচ্ছে আমার সাথে তর্ক করতেছে যে এটা ঠিক নাই, ওইটা ঠিক নাই। ইভেন আমি ওরে বললাম, আমাদের এলাকার ছোট ভাইরা একটা ইসলামিক বই মেলা টাইপের একটা কিছু করেছিল, তখন আমি বললাম তুই ওখানে যাইস, দেখিস ওখানে কি কি বই আছে। আমি এসেছিলাম, ও এসে পরে হচ্ছে ছাত্র শিবিরের ভাইদের সাথে বলতেছে, ভাই আপনার আকীদা ঠিক নাই, এটা ঠিক নাই, ওইটা ঠিক নাই। তো এই কালচারটা কিন্তু এখনো আছে, কিন্তু এটা কেন ঠিক নাই তাকে জানা দরকার। এটার খুব কম হয়েছে। এবং ইভেন আমি তো 17 সাল থেকে ছাত্র শিবির জামাত ইসলামী ভাইদের সাথে আমার ওঠা বসা আছে। আমরা অনেক সময় যেহেতু একবার যদি বলি, নূর মোহাম্মদ আবু তাহের ভাইয়ের আপনি চিনেন, তো আবু তাহের ভাইয়ের সাথে মনে হয় 18 সালে 19 সালের দিকে আমরা আমাদের ধানমন্ডি যে লেক আছে এখানে বসে আমরা দীর্ঘক্ষণ এইসব বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম। এই আলাপের মাধ্যমে সমস্যা এবং এই সমস্যার যে সমাধান সেটা কিন্তু আমাদের মতো যারা একটু মুক্ত মনা অথবা সামগ্রিক চিন্তা ভাবনা করি, আমাদের কাছে অনেক বিষয় ক্লিয়ার ছিল। তো কিন্তু অনেকের কাছে এখনো এই মানে ঘোলাসাটা আছে যে জামাত ইসলাম এটা ঠিক নাই। ইভেন আমি এখন যদি জামাতের রাজনীতির কথা বলি, তো এখন তো জামাত কি আকীদা অথবা কি বিষয় এগুলো নিয়ে জামাতের ওইরকম কোনো মাথা ব্যথা নাই, মানে জামাতের কোনো আকীদা নাই না। আকীদা মানে তাদের রাজনীতি শুধু আকীদাই না, মানে আপনি যেভাবে ফ্রেমিং করছেন যে জামাতের তো আকীদা ঠিক নেই, জামাত তো এখন মূলধারা রাজনীতি করছে, আকীদা তো আপনাকে জানাচ্ছে না, আকীদা এটা আপনার বিষয়। এবং ইভেন জামাতের মধ্যে এখন কিন্তু অনেক, এইটা একটা পয়েন্ট আপনি বলছেন, অনেক চিন্তার মানুষ আছে এখন। সঠিক, আমি এটা 5 তারিখের পরে উপলব্ধি করেছি যে অনেক চিন্তার মানুষ এখন আছে। এবং এই যে একটা ফ্রেমিং করা ছিল যে জামাত মানেই হচ্ছে আল্লামা মওদুদী সাহেবের আকীদা তারা লালন করে, এইটার ফ্রেমিংটা কিছুটা ভাঙছে আমার কাছে মনে হচ্ছে। অনেক জায়গায় বিভিন্ন রকম, আমি বেশ কিছু আয়োজনে শরীক হয়েছি, সেখানে জামাতের ভাইরা তো শুধুমাত্র বলছেন যে ভাই আপনি প্রতিদিন একটা আয়াত পড়েন, একটা হাদিস পড়েন, এবং সেই হাদিসটা যে আল্লামা মওদুদী সাহেবেরই হতে হবে এরকম না। আপনি একটা হাদিস পড়েন, প্রতিদিন একটা আয়াত পড়েন, মওদুদী সাহেবের না। হ্যাঁ, এটা আসলে আলেমদের কাছাকাছি আসার ক্ষেত্রে এই বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ। এবং আপনি যে পয়েন্টটা বললেন যে আসলে জামাত এখন একটা এজ অ্যান আমব্রেলা, একটা মাদার অর্গানাইজেশনের ভূমিকায় জামাত ইসলামী আছে, এবং সেখানে বিভিন্ন ধারার, সেখানে সালাফি, সেখানে দেওবন্দি, সেখানে সকল ধারার মানুষ জয়েন হচ্ছে। বা আমার কাছে মনে হয় জামাতের এইখানে আরো উদার মন হওয়া দরকার, এবং তাদের এটা ওপেন বলে দেওয়া দরকার যে আমাদের আকীদাই আল্লামা মওদুদী সাহেবের আকীদা না। আমরা এখানে রাজনীতি করার জন্য, যারা ইসলাম কায়েম করার জন্য রাজনীতি করতে চাই, যে কোনো আলেম ওলামা, যে কোনো মানুষ এখানে সম্পৃক্ত হবে। আপনার যদি মওদুদী সাহেবের চিন্তা ভাবনা ভালো লাগে, তার যদি কোনো বিষয় আপনার মানার ইচ্ছা আপনি মানবেন, আর যদি মানার ইচ্ছা না হয় তাহলে আপনি বাংলাদেশে আলিয়া মাদ্রাসা আছে, কওমি মাদ্রাসা আলিম ওলামা আছে, সালাফি আছে, যার মাযহাব, যার আকীদা, যার চিন্তা চেতনা আপনার কাছে বেটার মনে হয় আপনি তার চিন্তা চেতনার মধ্যেই সীমাবদ্ধ থাকেন। কিন্তু দিন কায়েম করার জন্য যে মহান উদ্দেশ্য নিয়ে জামাত অথবা ইসলামিক দলগুলো রাজনীতি করছে, তাদের রাজনীতিতে তো অবশ্যই আমাদেরকে দিন শেষে সম্পৃক্ত হতে হবে। আমরা এটা সরাসরি সম্পৃক্ত হই অথবা মৌনভাবে সমর্থন করি, এটা করা ছাড়া তো আমাদের আসলে দ্বিতীয় কোনো অপশন নাই। এক্স্যাক্টলি। জালিস, আপনি আপনার রাজনৈতিক দর্শন আছে, আমি আপনার সাথে কথা বলে যেটা বুঝলাম। তবে আপনার পড়াশোনার পাশাপাশি, আপনার কর্মজীবনে শিক্ষকতার পাশাপাশি আপনি লেখালেখির সাথেও ব্যাপকভাবে জড়িত। এখন পর্যন্ত সম্ভবত আপনি বেশ কিছু বইও লিখেছেন। জি। কি বই লিখেছেন? আমি বেশ কিছু বই লিখেছি, 10-12টার মধ্যে বই লেখা হয়েছে। আচ্ছা। আমি পড়াশোনা করা অবস্থায় আমি হচ্ছে মূলত ছড়া, কবিতা, গল্প এগুলো লেখালেখি করতাম। তো দাওরা ফারেক হওয়ার পরে আমি মূলধারার যে পত্রপত্রিকাগুলো ছিল, বাংলাদেশ প্রতিদিন থেকে শুরু করে বিভিন্ন অনলাইন পোর্টালে আমার ইসলামিক যে আর্টিকেলগুলো আমি সেগুলো লেখা শুরু করি। শুরুতে আমার একটা ছড়ার বই ছিল, দেন হচ্ছে একটা কবিতার বই আমি করেছিলাম, তারপর হচ্ছে আমি ইসলামিক গল্পের বই করেছি, তারপর হচ্ছে আর্টিকেলের বইও আমি করেছি। মোটামুটি বাংলা সাহিত্যের যতগুলো ধারা ছিল প্রতিটা ধারায় আমার বই লেখা হয়েছে এবং বাংলা সাহিত্য নিয়ে মোটামুটি জানাশোনা হয়েছে। তো সেই সুবাদে 17 সাল থেকেই আমি পত্রপত্রিকার সাথে জড়িত ছিলাম এবং লেখালেখিও করেছি।
এখনও মোটামুটি করছি, যদিও এখন আসলে বিভিন্ন রকম সামগ্রিক চিন্তাভাবনার মধ্যে নিজেকে কীভাবে গড়ে তোলা যায় সেই চেষ্টা করছি। এখন পর্যন্ত কতগুলো আর্টিকেল লিখেছেন? আমার মোটামুটি অনেক আর্টিকেল, আপনি যদি আমার নাম লিখে সার্চ করেন গুগলে গিয়ে দেখবেন বাংলাদেশ প্রতিদিন থেকে শুরু করে সময় টিভিতে মানে ফার্স্ট ইসলামিক আর্টিকেল আমি লিখেছি। আচ্ছা, মানে সময় টিভি তখন তো মানে এটা হচ্ছে 22 সাল 23 সালের কথা সম্ভবত বলছি, তখন সময় টিভি হচ্ছে সবচেয়ে ইসলাম বিদ্বেষী টেলিভিশন ছিল। আচ্ছা, সেখানে ইসলামিক একটা আর্টিকেল পাবলিশড হয় এটা খুব কঠিন ছিল। তো সময় টিভির তখন অনলাইন ইনচার্জ পলাশ মাহমুদ ভাই, এখন হচ্ছে কালবেলায় আছে। তো উনি আমাকে বললেন যে আপনি একটা আর্টিকেল লিখে দেন আমাকে। তখন হচ্ছে মাদ্রাসাগুলোতে যে বলৎকার নিয়ে একটা আলাপ আছে, তো এক শ্রেণীর মানুষ তারা হচ্ছে বলে বেড়াতো যে হুজুররা এটা নিয়ে কখনো কথা বলতে বলে না। তো এটা নিয়ে আমি ফার্স্ট বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় কলাম লিখেছিলাম সম্পাদকীয় পাতায়। তো তারপর হচ্ছে সময় টিভিতেও ফার্স্ট অনলাইনে আমার এই আর্টিকেলটা যায়। আচ্ছা, তো এভাবে বাংলাদেশের মোটামুটি মূলধারার যতগুলো পত্রিকা আছে, তো সেসব জায়গায় ধর্মীয় আর্টিকেল যখন লেখার একটা জোর ছিল তখন লেখালেখি করেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু লেখালেখির বিষয়টাতে একটু পরে আসি। আপনি একটা পয়েন্ট বলেছেন যে মাদ্রাসাগুলোতে বলাৎকারের কথা, এইটা নিয়ে আসলে অনেক বেশি আলোচনা সমালোচনা হয়। আমি একটু জানতে চাই যে আসলে মানে বলাৎকার কি শুধু বাংলাদেশের মাদ্রাসাগুলোতেই হয়? যে আপনি একটু আগেও যে বিষয়টা বলেছিলাম যে বিভিন্ন জনগোষ্ঠীকে বিভিন্ন ট্যাগিংয়ের মাধ্যমে যে ফ্রেমিং করা, এটা তো এখন থেকে শুরু হয়েছে বললে ভুল হবে, এটা কিন্তু অনেক আগ থেকেই শুরু হয়েছে। তো এই কালচারে আসলে বলৎকার অথবা যেটাই এরকম মানে জঘন্য যে কাজগুলো আছে, এটা শুধু মাদ্রাসার মধ্যেই যে চলে অন্য কোথাও চলে না, এটা তো আসলে সত্য না। মাদ্রাসার তার মানে এগুলো মাদ্রাসায় হয় প্রচুর? মাদ্রাসায় প্রচুর হয় বলতে মাদ্রাসায় হয়, অন্য জায়গায় হয়, যেরকম ভাবে অন্য জায়গায় হওয়াটা যতটুকু ঘৃণ্য, তার চাইতে মাদ্রাসা হওয়া অবশ্যই ঘৃণ্য, বেশি ঘৃণ্য নয়? অবশ্যই ঘৃণ্য। এবং সেই জন্যই তো একপাক্ষিক মানুষ মনে করে মাদ্রাসাগুলোতে এই নিয়ে কথাবার্তা হয় না। কিন্তু মাদ্রাসাগুলো আসলে উঠতি বয়সের যে ছেলে মেয়েরা থাকে তাদের চারিত্রিকভাবে যদি তাদেরকে আমরা হেফাজত না করতে পারি, তাহলে এই সকল ঘটনাটা এটা মানে অযৌক্তিক কিছু না। সেজন্য আমাদের চারিত্রিক সচেতনতা, এই জায়গাগুলো থেকে কিভাবে বের হয়ে আসা যায়, মাদ্রাসায় অনেক বেশি ফোকাস করতে হবে। বিশেষ করে হেফজ মাদ্রাসাগুলো যেখানে আছে, আমরা বেসিক্যালি যে বিষয়টি বারবার বলে আসি, যেমন ধরেন অনেক মাদ্রাসাগুলো আছে যেখানে সিসি ক্যামেরা লাগানো আছে, আপনি যখন রাতের বেলা সিসি ক্যামেরা অফ হয়ে যাচ্ছে, এই যে মাদ্রাসাগুলোতে চারিত্রিক অধপতন হচ্ছে, এটার কিন্তু সিসি ক্যামেরা অফ হয়ে যাচ্ছে না অফ হয়ে যাচ্ছে, অন্ধকার হয়ে গেলে অনেক সিসি ক্যামেরায় তখন হচ্ছে ভালো করে দেখা যায় না, এটার কথা বলছি। যে অনেক মাদ্রাসাগুলোতে এখনো তো আছে সিসি ক্যামেরা নাই। বাচ্চাদের চারিত্রিক অধপতন এগুলো কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান অথবা আমাদের এই ব্যবস্থাপনার কারণে হয়। তো এই ব্যবস্থাপনাটা যদি আরো স্ট্রং হয়, তাহলে কিন্তু এই চারিত্রিক অধপতন, উঠতি বয়সী ছেলে মেয়েদের যে চিন্তা ভাবনা, এখান থেকে বের হয়ে আসা যায়। আমি এটা শুধু মাদ্রাসায় না, আপনি দেখবেন একটা মেয়ে অথবা ছেলে যখন শুরুতে সাবালক হয়, এটা নিয়ে তার অনেক ইন্টারেস্ট থাকে, কি এটা কি, এরকম এই বিষয়গুলোর কারণে এই দুর্ঘটনাগুলো ঘটে। কিন্তু মাদ্রাসাগুলোর যদি ব্যবস্থাপনা উন্নত হয়, তাহলে এটা অনেক জায়গা থেকে কমে আসবে ইনশাআল্লাহ। কিন্তু কলেজ হোস্টেলগুলোতে, বা আমরা যদি ক্যাডেট কলেজের হোস্টেলগুলোর কথা বলি, ছাত্রাবাস, সেখানে তো দেখা যায় যে প্রচুর ছেলেরা একসাথে ছাত্রাবাসে থাকে, বা প্রচুর মেয়েরাও একসাথে তাদের ছাত্রাবাসগুলোতে থাকে। সেই জায়গায় কিন্তু এই ধরনের কোনো অভিযোগ আমরা তেমন একটা দেখি না। আসলে এ ধরনের অভিযোগ দেখেন না, হয় না, এটা এক বিষয়, আবার হতে পারে এটাও এক বিষয়। আর একটা বিষয় হচ্ছে কলেজে অথবা এই হোস্টেলগুলোতে যারা থাকে তারা কিন্তু একটা এজের মানুষ, তারা যে এই কাজটা ঘৃণ্য অথবা এটা একটা অরুচিশীল কাজ, এইটা তার মধ্যে ঢুকে যায়। কিন্তু 12 বছরের একটা ছেলে, একটা মেয়ে, তার মধ্যে কিন্তু এটা ওইরকম ভাবে ঢুকে না যতটা 18 বছরের একটা ছেলের মধ্যে ঢুকে। 18 বছরে হয়তো ছেলে, সে যদি তার কোনো মানে খারাপ চরিত্রের মধ্যে ঢুকে, তাহলে সে হয়তো তার পার্টনার খুঁজে, সে একটা মেয়ে খুঁজে। কিন্তু 12 বছরের একটা ছেলে অথবা মেয়ে, তার মধ্যে কিন্তু এই চিন্তাটা হয়তো অনেকটা কম এবং তার অনেক সুযোগও কম থাকে। এটা শুধু মাদ্রাসার ছেলেদের মধ্যে হয়, এটা আপনি আবাসিক যে মেয়েদের মাদ্রাসাগুলো আছে, এই যে উঠতি বয়সে, একটা বয়সে গিয়ে কিন্তু এটার প্রতি মানুষের ইন্টারেস্ট হয়তো থাকে না, আমি জানি না। তো আমার কাছে যেটা মনে হয়েছে অবজারভেশন করে, এই যে যখন শুরুতে সাবালক হয় 10-12 বছর, 1-2 বছর এটা দিয়ে হয়তো সে একটু থাকে, অন্যরকম থাকে। কিন্তু আস্তে আস্তে যখন বুঝ হয় তার,
তখন আস্তে আস্তে কি হয়ে যায়, এটা হয়তো চলে যায়। তখন যদি তার খারাপ কাজের চিন্তা ভাবনা হয় তাহলে সে তার যে অন্য জিন্স আছে সেটাকে হয়তো সে খুঁজে। ওকে, জনাব জালিস, আপনি বেশ কয়েক বছর আগে দেখেছি আপনি তৃতীয় লিঙ্গের মানুষের জন্য কাজ করেছেন, তাদের জন্য শিক্ষা ব্যবস্থার আয়োজন করেছেন। একটু কি জানাবেন যে তৃতীয় লিঙ্গের মানুষ নিয়ে আপনি এই মুহূর্তে কি কাজ করছেন? আচ্ছা, এটা মানে ওই সময়টাতে আমাদের এলাকার একজন গণ্যমান্য মানুষ আব্দুর রহমান আজাদ, তো এই হজরত একটা উদ্যোগ নিয়েছিল যার সাথে আমরাও ছিলাম। তো আমাদের কামরাঙ্গীরচরে তৃতীয় লিঙ্গের একটা মাদ্রাসাও আছে। বেসিক্যালি তৃতীয় লিঙ্গের যে মানুষজন তাদের চারিত্রিক অধপতনের জায়গাটা অনেক 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 নিচে। তো তাদের এই চারিত্রিক অধপতনের জায়গা থেকে ফিরে আনা অনেক টাফ। তারা কোরআন শিখছে অথবা তারা এরকম ইসলামিক এনভায়রনমেন্টে আসছে, এটা যেরকম সত্য ঠিক তদ্রূপভাবে তারা এখান থেকে বের হয়ে গিয়ে আবার কি ওই কালচারের সাথে মিশে যাচ্ছে। তো এটা আমরা ওই সময়টাতে বেশ কিছু কাজ করেছিলাম। এখনও হয়তো উনি ব্যক্তিগতভাবে ছোট্ট পরিসরে কাজ করে, কিন্তু যেহেতু তৃতীয় লিঙ্গের যে মানুষ তারা একটা এইজ পর্যন্ত তারা ওই মানে ঘিন্ন কালচার নিয়েই বড় হয়। তাদের মধ্যে বিশেষ করে এই বিষয়গুলো অনেক ব্যাপকভাবে ছড়ানো। তো তারা এখান থেকে বের হয়ে আসাটা অনেক টাফ। আচ্ছা, যার কারণে বিভিন্ন মাদ্রাসা আছে তারা কোরআন শিখছে, কিন্তু চারিত্রিক যে অধপতন তাদের হয়েছে সেখান থেকে আসলে তাদের বের হয়ে আসাটা মনে হয় অনেক টাফ। ওকে, আপনি কখনো রাজনীতির সাথে জড়িত হয়েছিলেন? আমার বাবা খিলাফত মাজলিসের সাথে সম্পৃক্ত আছে, সেই সুবাদে সেখানে আমার আসা যাওয়া, কিন্তু একাডেমিকলিভাবে আমি কখনো রাজনীতির কোনো ইস্যুর সাথে জড়িত হইনি কখনো। ওকে, সামনে কি ইচ্ছা আছে? সামনে অবশ্যই ইচ্ছা আছে। একটা বিষয়ে আমরা দেখি সোশ্যাল মিডিয়াতে আপনি একজন কওমি আলেম, কিন্তু কখনো কখনো দেখা যায় যে আপনি হয়তো ক্যাপ মাথায় দিয়ে ছবি তুলছেন, আপনি হয়তো প্যান্ট পরে আছেন, টি শার্ট পরে আছেন। তো অ্যাজ এ কওমি আলেম, একজন মুফতি হিসেবে আমাদের সোশ্যাল পার্সপেক্টিভে এইটা আসলে কতটুকু মানানসই? এটা আসলে আমরা আমাদের এই যে জায়গাগুলো, বিশেষ করে ওই সংকীর্ণতার যে জায়গা, আপনি হয়তো একজন মানুষ টি শার্ট পরছে অথবা সে ট্রাউজার পরছে, এটা তো ইসলাম বহির্ভূত কোনো পোশাক না। তো আসলে আমরা কিন্তু এটা পড়তে পারছি না। ইভেন হ্যাঁ, আমরা তো খুব মানে একদম কঠোর কওমি পরিবার থেকে উঠে এসেছি। আমরা যখন মাথায় হচ্ছে মানে পাঁচকলির টুপি ছাড়া অন্য কোনো টুপি ব্যবহার করি, তো এইটাও অন্যরকম একটা বিষয়। আমার বাবা এখনো বলে যে পাঁচকলির টুপিতেই ভালো লাগে। আচ্ছা, যদিও আমি পাঁচকলির টুপি মানে আমার কাছে এই যে একটা মানে সীমাবদ্ধতা, এটা আমি অনেক আগ থেকেই মানে যতটা সম্ভব দূরে রাখার চেষ্টা করছি। আমার কাছে মনে হয় যে আমরা আসলে সামগ্রিকভাবে যেটা ইসলাম সম্মত সেটা আমি মাওলানা হয়ে মুফতি হয়েও আমি হয়তো করতে পারি, মানে যতটুকু উদারতা ইসলাম আসলে অবশ্যই। কিন্তু আমরা একজন হুজুর হয়েছে, মাওলানা হয়েছে, সেই জন্য তাকে সবসময় মাথায় টুপি পরে হচ্ছে জুব্বা অথবা হচ্ছে পাগড়ি পরেই তাকে থাকতে হবে। এই কালচার থেকে আসলে আমি বের হয়ে আসার চেষ্টা করি। আমি চেষ্টা করি আসলে ইসলাম সম্মত যে কোনো জায়গায় আমাদের অনেক বেশি যুক্ত হওয়া দরকার এবং সেই সকল জায়গায় কাজ করা দরকার। আচ্ছা, আপনি তো লেখালেখির পাশাপাশি ইলেকট্রনিক মিডিয়াতেও আপনি কাজ করেছেন বা করছেন। আপনি রেডিও জকি হিসেবেও কাজ করেছেন আমি যতটুকু জানি। আপনি একজন কওমি আলেম হিসেবে এই যে নানাবিধ কাজ করছেন, কখনো লেখালেখি, কখনো উপস্থাপনা বা কখনো আর যে দায়িত্ব পালন করছেন, এই কাজগুলোর মধ্যে আপনি সবচেয়ে বেশি উপভোগ করেন কোনটা? আসলে আমার কাছে যেটা মনে হয়, এই যখন থেকে বুঝ ব্যবস্থা ভালো হয়েছে, আমি কোনো অন্যায় দেখার সাথে সাথে এটাকে প্রতিবাদ জানাইতে আমার কাছে মনে হয় যে জানানো দরকার। সেটা কমেন্ট সেকশনের মাধ্যমে হতে পারে অথবা ফেসবুক পোস্টের মাধ্যমে হতে পারে। তো আমরা বেসিক্যালি আমি যদি রিসেন্টলি কয়েকটা ঘটনার কথা বলি, সেদিনকে দেখলাম আমাকে এক ভাই এসে কমেন্ট করতেছে যে কওমি আলেমদের প্রতি, কওমি আলেমদের হঠাৎ করে শিবিরদের প্রতি এরকম মানে ভালোবাসা জাগা, এটা কেমন বেমানান, এটা কখনো যায় না। আচ্ছা, তো আমার কাছে খুব অবাক লাগছে ভাই, মানে একজন মানুষ সে ভালো কাজ করছে, সেটা যদি আওয়ামী লীগও ভালো কাজ করে থাকে তাহলে তাকে অবশ্যই আপনি স্যালুট জানান। এই সংকীর্ণতা আপনার মধ্যে কেন থাকবে? ইভেন দেখেন ছাত্রদল,
গত বছর সম্ভবত, যে তারা কোরআন তেলাওয়াতের একটা প্রতিযোগিতা করেছিল। আমরা কিন্তু সেটা নিয়ে প্রশংসা করেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়, হ্যাঁ ঢাকা বিশ্ববিদ্যালয় করেছে, আমরা প্রশংসা করেছি। ইভেন এখন যদি ছাত্র শিবির ভালো কাজ করে, সেটা নিয়ে আমার মধ্যে যদি প্রশংসা করতে সংকীর্ণতা থাকে, তাহলে তো এই সংকীর্ণতা তো আমাকে ইসলাম শিখায় নাই। ইসলাম তো আমাকে উদার হতে বলেছে। এখন একজন, আমি এটা ফিল করি, যেমন ইদানিং যেহেতু ডাকসু নির্বাচন হলো, আমরা যারা হচ্ছে ছাত্র শিবিরের ভাইদের জন্য কথা বলেছি, আমার কাছে মনে হয়েছে যে এখানে সবচেয়ে বেটার অপশন ছাত্র শিবির। তাদের রাজনীতির সাথে, তাদের কৃষ্টি কালচারের সাথে দীর্ঘদিন আমি পরিচিত, তাদের চেয়ে বেটার অপশন আর কেউ নাই। আমরা তাদের ব্যাপারে কথা বলেছি। এখন আমি যদিও এখন একটা রাজনীতির সাথে মোটামুটিভাবে ইনভলভ আছি, নতুন দলের সাথে সম্পৃক্ততা আছে, কিন্তু ওইরকম ভাবে কাগজ কলমে নাই, আমি অবজারভেশন করছি। আমার কাছে মনে হয় যদি আমি কখনো কোনো দল করি, সেটা এনসিবি হোক, সেটা জামাত ইসলাম হোক, তো আমি অবশ্যই আমার জায়গা থেকে যদি এনসিবি করি, তাদের সব চিন্তা চেতনা ধারণ করে করতে হবে, এটা আমি বিশ্বাস করি না। আচ্ছা, আমি যদি এনসিবি করি, আমার কাছে যদি মনে হয় যে জামাত এই কাজটা ভালো করছে, আমি তাকে ওয়েলকাম করব, তার কাজের সাথে আমি জড়িত হব। আচ্ছা, যদি ছাত্র শিবির এই কাজ করছে, ভালো কাজ মনে হয়, আমি সেটার সাথে সম্পৃক্ত হব। ইভেন যদি বাকশাস তারাও করে, তার সাথেও আমরা জড়িত হব, এইটা আমি বিশ্বাস করি। এবং এটা ধারণ করেই তো ছাত্রদের মধ্যে কাজ করে, আপনি কিভাবে জড়িত হবেন? না, এটা বলছি হচ্ছে সামগ্রিক একটা, তারা একটা দাবি জানাইলো, যে দাবিটার সাথে হচ্ছে আমারও একত্রতা প্রকাশ করা দরকার, সেখানে আমি আসবো। যেরকম ভাবে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি হলো, ছাত্ররাই তো পরবর্তীতে জানিয়েছিল, সেখান থেকে কিন্তু আমরা যুক্ত হয়েছি। ইভেন আমি তো ছাত্রদের রাজনীতির সাথে, ছাত্রদের দাবি দেওয়ার সাথে সেই 2018 সাল থেকে, নূর ভাই যখন হচ্ছে কোটা সংস্কার আন্দোলন করে, তখন থেকে আমি নূর ভাইয়ের সাথে হচ্ছে শাহবাগের কোটা সংস্কার আন্দোলন নিয়ে আমিও কাজ করেছিলাম, তাদের সাথে একত্রতা প্রকাশ করেছিলাম। তো এটা কোটা সংস্কার আন্দোলন তো আমাদের কোনো বিষয় না, কিন্তু সামগ্রিকভাবে আমার কাছে মনে হয়েছে যে এটা একটা যৌক্তিক দাবি, এই দাবির সাথে থাকা দরকার। এবং আমি এক ঘরানার মানুষ, এখানে যেতে পারি না, এখানে যাওয়া যাবে না, এই যে একটা ফ্রেমিং করা, এখান থেকে বের হয়ে আসতে চাই। আচ্ছা, এনসিপির কথা আপনি বললেন, একটু জানতে চাই যে এনসিপিতে কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য কাজের কি কোনো সুযোগ আছে? যে কোনো রাজনৈতিক দলই তো তারা চায় যে বিভিন্ন চিন্তার মানুষ তার কাছে থাকুক। বিভিন্ন চিন্তার মানুষ থাকা মানে হচ্ছে সামগ্রিকভাবে সবাইকে সে ধারণ করছে। আমি 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 প্রশ্নটা তাহলে একটু এক্সটেন্ড করি। আসলে শোনা যায় একটা অভিযোগ কওমি আলেমদের কাছ থেকে, যে এনসিপির যখন লোকবল প্রয়োজন হয় তখন কওমি মাদ্রাসার শিক্ষার্থীদেরকে ডাকে, যখন লোকবল প্রয়োজন হয় না তখন এনসিপি কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের ডাকে না। ডাকে বলতে আসলে এটা কেমন, আমার কাছে মনে হয় এখন এই 5 তারিখের পরে কওমি আলেম ওলামারা অনেক বেশি সচেতন। আচ্ছা, সেটা যদি জামাতও তাদের যৌক্তিক কোনো দাবিতে তারা দাবি তুলে, এটার সাথে আমার কাছে মনে হয় হাজার হাজার কওমি মাদ্রাসার ছাত্ররা, ওস্তাদরা সম্পৃক্ত হবে। ইভেন যদি আপনি ধরেন জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে যদি শাহবাগে কি করে জামাত আয়োজন করে, এই আয়োজনে কি টুপিওয়ালাদের একটা বৃহৎ অংশগ্রহণ করবে না? আমি বিশেষ করি মাদ্রাসার একটা অংশ সেখানে অবশ্যই আসবে। তো ওই হিসাবে এখন তো আসলে 5 তারিখের পরে কওমি মাদ্রাসার মধ্যে অনেক রাজনৈতিক সচেতন মানুষ তৈরি হয়েছে। আমরা এটা বিশ্বাস করি, তারা রাজনৈতিক সচেতন হয়ে সমাজকে ভালো কিছু করাতে চায়, দিতে চায়। তো ওই জায়গা থেকে মানে এনসিবির যে যতগুলো আসলে দাবি দেওয়া ছিল, বিশেষ করে আপনি তো হয়তো বলতে পারেন যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে অনেক আলেম ওলামারা সম্পৃক্ত হয়েছে, এটা কিন্তু শুধুমাত্র এনসিবির দাবি না, এই দাবি যে তুলতো তার দলেই মানুষ আসতো। আর এনসিবিতে আলেম ওলামাদের স্টেক নাই। যদি কোনো দল আলেম ওলামাদেরকে মাইনাস করে রাজনীতি করতে চায়, তাদের রাজনীতি বাংলাদেশে দাঁড়াবে না। আচ্ছা, আলেম ওলামাদেরকে সাথে নিয়ে রাজনীতি করতে হবে, অবশ্যই আলেম ওলামাদের সাথে নিয়ে রাজনীতি করতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, তাদের রাজনীতি কি দাঁড়িয়ে আছে না দাঁড়াচ্ছে? আমার কাছে মনে হয় যে কি তারা মানে টালমাটাল আছে। কেন আলেমদের সাথে রাখেন এই কারণে? আলেমরা তো অবশ্যই, তাদের সাথেও তো এক ধরনের মানুষ আছে, আলেমরা আছে। দেখেন বাংলাদেশে আমার রাজনৈতিক যতটুকু ধর্ষণ অথবা বুঝ শক্তি হয়েছে, আমরা দেখেছি যে ফ্যাসিস্ট শেখ হাসিনা, সেও কিন্তু নির্বাচনের আগে কি করতো, ওমরা টোমরা করে এসে একদম সব কিছু লাগিয়ে ফেলতো। যার কারণে দাড়ি টুপিওয়ালা মানুষ যারা, সে কওমি হোক, আলিয়া হোক, যে কোনো জায়গার হোক, তাদের কিন্তু একটা আলাদা সিম্পিতি নির্বাচনে অথবা ভোটের মাঠে আছে। যদি তাদের সাথে দাড়ি টুপিওয়ালা মানুষ থাকে, তাহলে কিন্তু তাদেরকে একটু ইসলামপন্থী দল হিসাবে সমাজে ধরা হতো। যেরকম আমাদের পাশের এলাকায় সাইদি সাহেব ছিল, যার কারণে কিন্তু মানুষ
আমাদের জাতীয় মানে জাতীয়তাবাদী দল যারা আছে তাদেরকে কিন্তু ইসলামপন্থী দল তারা তখন মনে করত। ইভেন এখন যখন জামাত তাদের থেকে ছুটে আসছে, এখন কিন্তু এই যে তারা ইসলামপন্থী দল, এটার আওয়াজ খুব কম। ইভেন তারাও এখন অনেকটা মানে ইসলাম থেকে বের হয়ে আইসা সামগ্রিক চিন্তা কিভাবে করা যায়, সামগ্রিক চিন্তা বলতে হচ্ছে মানে ইসলামের সাথে এরকম যায় না এরকম অনেক কাজ তারা ইতিমধ্যে করে ফেলেছে। এবং যেটা আওয়ামী লীগ অথবা ইন্ডিয়ান ধারা প্রভাবিত হয়ে যে কাজটা বাংলাদেশে করা হয়, এটা আমার কাছে মনে হয় যে জামাত সম্পৃক্ততা তাদের সাথে পরিত্যাগ করছে, তারপর হয়তো তারা একটু মানে ভাবতেছে যে অন্যদের নিয়েও কি করা দরকার, কাজ করা দরকার, এই জন্য তারা এই কাজগুলো করছে। আচ্ছা, বিএনপি, আপনি খিলাফত মজলিসের সাথে বলছিলেন যে আপনার যাতায়াত যোগাযোগ আছে, আবার আপনার কথায় মনে হলো যে আপনি সম্ভবত এনসিপির সাথেও আপনার, আমি জামাতের সাথে সম্পৃক্ত আছি। মানে আপনি সব দলের সাথে আছেন? আছি, সব দলের সাথে। বিএনপির সাথেও আছেন? বিএনপির সাথে বলতে হচ্ছে বিএনপির সাথে আমার লিয়াজু নাই, কিন্তু ইসলামিক সব দলের সাথে সম্পৃক্ততা আছে। তাহলে এনসিপি ইসলামিক দল না, এনসিপি তো গণ অভ্যুত্থানের দল। আচ্ছা, তো আমরা যেহেতু গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলাম, সেই জায়গা থেকে এনসিপির প্রতি আলাদা একটা কি আছে, টান আছে। আচ্ছা, সেই টানের সুবাদে এনসিপির সাথে সম্পৃক্ততা আছে। কিন্তু আমরা এটা বিশ্বাস করি ইসলামিক যতগুলো দল আছে তাদের সাথে আমাদের একত্বতা, তাদের সাথে আমাদের সৌহার্দ্যপূর্ণ আচরণ, তাদের যে কোনো দাবি দাওয়ায় মানে সব জায়গা থেকে আমি নিজে অংশগ্রহণ করি। সেটা খেলাফত মাজলিস করলেও অংশগ্রহণ করি, ইভেন যে আমাদের যতগুলো বড় বড় আয়োজন হয়েছে সব জায়গায় আমরা অংশগ্রহণ করেছি। তো এটা তো আসলে এই যে সংকীর্ণতার জায়গা, এই দল করলে ওই কথা বলা যাবে না, এই জায়গা থেকে আসলে বের হয়ে আসা দরকার। দেখবেন যে আমি হয়তো মানে জামাত করি, সেই জন্য যদি এনসিপি কোনো ভালো কাজ করে সেটা বলা যাবে না, এই জায়গা থেকে অবশ্যই কি হয়ে আসতে হবে, বের হয়ে আসতে হবে। এবং জামাত যদি কোনো কাজ ভুল করে সেটা নিয়ে অবশ্যই কি করতে হবে, আলাপ দিতে হবে, সমালোচনা করতে হবে, যাতে করে তারা শুধরে নেয়। ইভেন এনসিপিও যদি কোনো কাজ ভুল করে সেটা নিয়েও মানে কথা বলা দরকার। এবং আমরা যতটা বলা যায় ততটা বলার চেষ্টা করি, যদিও আমি মানে কাগজে কলমে এনসিপির সাথে ওইরকম সম্পৃক্ত না, কিন্তু এনসিপিকে আমিও ধারণ করি যেহেতু গণ অভ্যুত্থানের দল। এখন পর্যন্ত তাদের অনেক সমস্যা আছে, সুবিধা অসুবিধা সব কিছু মিলিয়ে তারা চলছে। কিন্তু গণ অভ্যুত্থানের সাথে যারা আমরা সম্পৃক্ততা ছিলাম, তাদের তো ভিতরে তাদের প্রতি একটা আলাদা সফট কর্নার আছে, এবং তারা কোন দিকে যাবে সেটা তো সময় বলে দিবে। আমরা আশা করব তারা ভালোর দিকে যাবে। যদি কখনো তারা স্লিপ অফ টার্ন হয়, কখনো যদি তারা আমরা মনে করি যে অন্য জায়গায় চলে যাচ্ছে, তাহলে হয়তো তাদের থেকে সরে আসব, এসে আমাদের সর্বশেষ যে গন্তব্য ইসলামিক যে দলগুলো আছে, যে চিন্তা চেতনা নিয়ে আমরা বড় হয়েছি, তাদের সাথে সম্পৃক্ত হয়ে যাব। এই অনেক ধন্যবাদ জনাব মাহমুদুল হক জালিস, আপনি ব্যস্ততার মাঝেও আমাদের সময় দিয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ। অনেক কথা বলেছি, অনেক ভালো লেগেছে। আসলে সামগ্রিক অনেক চিন্তার কথাই বলা হয়েছে। এর মধ্যে আমরা সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চাই, যে কওমি অথবা আলিয়া অথবা আমরা ইসলামপন্থী যাদেরকে মনে করি, আমরা যারা ইসলামপন্থী নিজেকে ধারণ করি, আমাদের মনে হয় আর সামগ্রিক চিন্তা চেতনা মনে হয় সবারই এক জায়গায় গিয়ে পৌঁছবে। সবার এক জায়গায় একই লক্ষ্য উদ্দেশ্য, আমরা ইসলামিক শাসন কায়েম করতে চাই, ইসলামিক ব্যবস্থা কায়েম করতে চাই। আমরা যারা এই লড়াইয়ের সাথে সম্পৃক্ত, আমাদের মনে হয় মনের মধ্যে সংকীর্ণতা এটা অবশ্যই দূর করা দরকার এবং সামগ্রিকভাবে চিন্তা করা দরকার। যে কোনো দল, সে জামাত ইসলাম হলেই যে খারাপ হয়ে যাবে, সে বিএনপি হলেই যে খারাপ হয়ে যাবে, এর চেয়ে বড় বিষয় তার যে কাজগুলো আছে সেই কাজগুলোর উপর তাকে সমালোচনা করা এবং এই সমালোচনাটা নিয়মতান্ত্রিকভাবে জারি রাখা। আমরা যেটা এখন দেখতে পাচ্ছি যে এই সমালোচনা করার কারণে অনেক দল তারা ভালো কিছু করছে এবং অনেক দলের প্রতি মানুষের আলাদা সিম্পিতি তৈরি হয়ে যাচ্ছে। এটা অবশ্যই ভালোর দিক। যারা বাংলাদেশের রাজনীতিতে আগামীতে বড় কোনো অবস্থায় যাওয়ার চিন্তা ভাবনা করছে, তাদেরকে এই এককেন্দ্রিক রাজনীতি থেকে আমার দলের লোক, সেই জন্য আমাকে তাকেই সাপোর্ট করতে হবে, এখান থেকে মনে হয় বের হয়ে আসা দরকার। সামগ্রিকভাবে যে ভালো লোক তার পক্ষেই কথা বলা, যতক্ষণ সে ভালো, যখন সে খারাপ হয়ে যাবে তখন তার বিরোধিতা করা, তাকে সংশোধন করার জন্য, এটা মনে হয় করা উচিত। অনেকে হয়তো আমাদেরকে, বিশেষ করে আমাকে হয়তো ভাবে যে ভাই কোন দলের লোক। যেমন আমাকে হঠাৎ করে কয়েকজন ফোন দিয়ে বলতেছে যে ভাই আপনি কি ছাত্র শিবির করেন কি না, ইদানিং আপনাকে আপনার ফেসবুক পেজের মাধ্যমে মনে হচ্ছে ছাত্র শিবির করেন, আপনি তো এনসিপির সাথে হয়তো জড়িত আছেন। মুসি ভাই, মানে যদি কোনো দল ভালো করে তাকে নিয়ে কথা বলা যাবে না, ওই দল করলে এই দল নিয়ে কথা বলা যাবে না, এটা আসলে কেমন কথা?
আমার কাছে এখন মনে হয়েছে আমার বেটার চয়েস এটা, আমি তাকে নিয়ে অবশ্যই কথা বলবো। আমার কাছে যদি মনে হয় যে সামনে সব দলের চেয়ে জামাত ইসলাম আসলে ভালো হবে, তো আমি অন্য কোনো দল করা হলেও আমি তো জামাত ইসলামের যে ভালো দিকগুলো আছে সেগুলোকে অবশ্যই প্রশংসা করব সেগুলো নিয়ে। আর যদি এরকম হয় যে আমি ওই দল করি, এখন বর্তমানে যে আসলে সোশ্যাল মিডিয়াতে অনেক আলেম ওলামারা আছেন যারা হচ্ছে বিএনপি রাজনীতির সাথে জড়িত আছেন, দেখবেন মানে একটা ভুল কাজ হচ্ছে, আমি খুব অবাক হয়ে যাই যে দাড়ি টুপিওয়ালা একজন মানুষ, মানে একটা ভুল কাজ হয়েছে, একটা অসৌজন্যমূলক কথাবার্তা আচরণ হয়েছে, তারপরও ওইটার পক্ষেই আমার সাফাই গেতে হবে। মানে এই শিক্ষা কি আমাকে আমার ধর্ম, আমার ইসলাম, আমার এই লেবাস কখনো মানে দেয়? এটা আমি খুব অবাক হয়ে যাই। যেমন ধরেন ওই যে একটা ছেলে যে স্যারের সাথে খারাপ ব্যবহার করলো, সে যে দলের হোক, অনেকে দেখলাম আরে এটা সাহস, মানে ছেলের নামও সাহস, এর কিন্তু সে সাহসী প্রতিবাদ করেছে। মানে মানুষের মাথায় যদি চিন্তা ভাবনার কোনো কি থাকে, মানে আমি মাঝে মধ্যে এখন তাদেরকে বলি যে রাজনৈতিক দেউলিয়ত্ব তারা কি লালন করছে। তো যেটা অন্যায় ভাই সেটা আপনি বুক ফুলিয়ে অন্যায় বলেন, আপনাকে মানুষ গ্রহণ করে নেবে, এবং আপনি বলেন যে ভাই আমি ভুল করেছি, আমি এখান থেকে সংশোধিত হয়ে আসব। তবে বুক ফুলিয়ে অন্যায়ের প্রতিবাদ করা আর টিচারের সাথে, স্যারের সাথে দুর্ব্যবহার করা, না এটা ওই যে মানে এটা সে বুক ফুলিয়ে অন্যায়ের প্রতিবাদ করার কেন বলছে, ওই দলের প্রতি তার মায়া আছে, ওই দলের বাইরে সে কথা বলতে পারবে না। আমি এই জায়গাটাই হচ্ছে করতে চেয়েছি। তো আমাদের কিন্তু এই রাজনীতিটা থেকে বের হয়ে আসতে হবে। এখন আমরা যারা আসলে ভালো একটা বাংলাদেশ উপহার দেওয়ার চিন্তা ভাবনা করছি, অথবা আমরা চাচ্ছি যে আমাদের আগামী প্রজন্ম একটা সুন্দর সুশৃঙ্খল বাংলাদেশের মধ্যে তারা বড় হয়ে উঠুক, আমাদের কিন্তু এই জায়গায় আমি যে দল করি না কেন সেই দলের মধ্যে যদি কোনো সমস্যা থাকে আমি সেটা মাথা পিছু নেব। সত্যি আবারও ধন্যবাদ জানাচ্ছি জনাব জালেস। আপনাকে ধন্যবাদ, আসলে অনেক কথাই বলে ফেলেছি। দর্শক শ্রোতা যারা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই শোয়ের সাথে থাকবেন, এবং এখানে যারা যারা আলোচনা করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং বিশেষ করে আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমার মতো ছোট নগণ্য মানুষকে আপনার শোতে ইনভাইট করার জন্য। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা উপভোগ করছেন বিশিষ্ট কওমি আলেম, সোশ্যাল অ্যাক্টিভিস্ট, সাংবাদিক, লেখক জনাব মাহমুদুল হক জালিস। তিনি তার অভিজ্ঞতার আলোকে কীভাবে কওমি আলেম হয়েও তিনি নানাবিধ কর্মক্ষেত্রে নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন সেই গল্পগুলো তিনি বলেছেন। একই সাথে ইসলামী দলগুলোর ঐক্য এবং সকল মানুষের মাঝেই, সকল মুসলিমের মাঝেই একটি ঐক্য প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে কীভাবে আমাদের বাংলাদেশকে সুখী, সমৃদ্ধ এবং শান্তির দেশ, নিরাপদের দেশ হিসেবে গড়ে তোলা যায় সে বিষয়ে তিনি কথা বলেছেন। আমাদের অনুষ্ঠানগুলো দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।